আজকের ক্লাসে আমরা পুরো ভেক্টর চ্যাপ্টারটা কভার দিব খুবই সহজে কম সময়ে এবং তোমাদের পরীক্ষার জন্য একটা চমৎকার সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। আশা করছি এই সাজেশন থেকেই পরীক্ষা চলে আসবে এবং তোমরা মাত্র 50 মিনিটের একটা ক্লাস করেই পরীক্ষায় ভালো করতে পারবে। 50 মিনিটের এই ক্লাসটা যদি 100% মনোযোগ দিতে পারো, যা যা পড়াচ্ছি তা সঠিকভাবে নিতে পারো, তাহলে এই 50 মিনিটই তোমার জন্য পরীক্ষার জন্য এনাফ হবে। তোমার এই 50 মিনিটের ক্লাস করেই পরীক্ষার হলে গেলে তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। সো তোমরা খুবই ইম্পর্টেন্ট স্পেশাল ক্লাস, তাই স্পেশালভাবে মেনশন করো তোমাদের ফ্রেন্ড লিস্টের যত ফ্রেন্ড আছে পড়াশোনা করে না সবাইকে মেনশন করে দাও। ফ্রেন্ড লিস্টে সবাইকে মেনশন করে ফেলো খুব দ্রুত। পাশাপাশি যাতে সবাই জানতে পারে ক্লাস শুরু হয়েছে, ক্লাসগুলো করে, ক্লাস সম্পর্কে জানতে পারে, তাই তোমরা ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দাও। ওকে, সবাই চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সো আমি আবার বলছি, ভেক্টর এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের রিভিশন করা দরকার। ভেক্টর এমন একটা চ্যাপ্টার যেখান থেকে একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন হবে। আজকের 50 মিনিটের ক্লাসের মধ্য দিয়ে ভেক্টর রিভিশন হবে। আজকের 50 মিনিটের ক্লাসের মধ্য দিয়ে ফাইনাল পরীক্ষা কিংবা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য একটা কি হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাবে। পাশাপাশি তুমি জানতে পারবে পরীক্ষায় কোন টপিক আসবে, কিভাবে পড়তে হবে, কোন টপিকগুলো বাদ দিতে হবে, এই ব্যাপারগুলো। বলো না, মাত্র 50 মিনিটই তো, খুব বেশি না, না মাত্র 50 মিনিট একটু সময় দাও, অনেক কিছু পাবে, অনেক কিছু, রাইট? ওকে, সো শুধু নিজে করলেই হবে না, আমরা চাই আমাদের ক্লাসগুলো সারা বাংলাদেশের স্টুডেন্টরা করো এবং এই ক্লাসগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। সো তোমরা যদি ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাদেরকে বলো, তাহলেই কেবল তারা ক্লাসে জয়েন করতে পারবে। কাজেই এই কাজটা খুব দ্রুত করে নাও, আমরা আমাদের ক্লাসটা শুরুর দিকে যাই। ওকে, আমরা একটু লিখি বিসমিল্লাহ। সো সবকিছু ঠিক আছে নিশ্চয়ই? হ্যাঁ, দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো দেখো, ফার্স্ট অফ অল স্পেশাল ফিজিক্স কোন চ্যাপ্টার পড়াচ্ছি? ভেক্টর। একদিনেই মোটামুটি ভেক্টর কভার করব খুবই সহজে কম সময়ে। আচ্ছা, সো ভেক্টর আমরা এই পাশে লিখে দিলাম ফর এক্সাম। তাহলে আমরা আজকে এক্সামকে ফোকাস করব। কেমন? কাকে ফোকাস করব? আজকে আমরা এক্সামকে ফোকাস করব। ঠিক আছে, সো আমরা একটু করে উপরে তুলে দিই। ওকে, ঠিক আছে। সো দেখো, স্পেশাল ফিজিক্স ক্লাস, আজকের ক্লাসে আমরা ভেক্টরটাকে কভার করব। আমরা এক্সামকে মাথায় রেখে এই কাজটা কভার করব, এক্সামকে মাথায় রেখে। সো আজকের ক্লাসে আমরা স্পেশাল ফিজিক্স দেখব, কাকে মাথায় রেখে? এক্সামকে মাথায় রেখে ভেক্টর চ্যাপ্টারটা দেখব। ওকে ভাই, শুরু করি দেরি না করে। প্রথমেই সাজেশনটা খেয়াল করো, পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে। তাহলে সাজেশনটা দিচ্ছি, সাজেশন ফর, ঠিক আছে? আমরা কিন্তু বলে দিচ্ছি এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য কিংবা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য এই সাজেশনটা। এই সাজেশন কিন্তু কিসের জন্য না? এডমিশনের জন্য না। কেউ আবার ভেবে বসে থাকিও না, এই সাজেশনটা এডমিশনের জন্য। এডমিশনের জন্য আলাদা সাজেশন আছে। আমরা এখন শুধুমাত্র ফার্স্ট ইয়ার ফাইনাল অথবা ইন্টার ফাইনালের কথা বলছি। আচ্ছা, 1 নাম্বার, আমরা টপিকগুলো সিরিয়ালি লিখি, যে যে টপিকগুলো আমরা দেখতে হবে, তারপর আমরা দেখাবো কোন টপিক থেকে বেশি প্রশ্ন হবে, কোন টপিক থেকে কম প্রশ্ন আসবে। আচ্ছা, ভেক্টরের মধ্যে সামান্তরিক বিধি আছে, সামান্তরিক বিধি। তো এই সামান্তরিক বিধিটা আসলে প্রশ্ন হয় না, কিন্তু এই সামান্তরিক বিধি সব জায়গায় কাজে লাগে। সামান্তরিক বিধি থেকে কোনো প্রশ্ন হয় না, কিন্তু এটা সব জায়গায় কাজে দিবে। 2 নাম্বার, লম্ব উপাংশে বিভাজন। লম্ব উপাংশে বিভাজন ভেক্টর এই চ্যাপ্টারের মধ্যে সেকেন্ড যে টপিকটা আছে, লম্ব উপাংশে বিভাজন, এখান থেকেও খুব বেশি প্রশ্ন হয় না। হলো একটা অনুধাবনমূলক প্রশ্ন হয়, সেটা হচ্ছে তোমরা সবাই জানো, লন, রোলার, ঠেলা আর টানা। আমি সংক্ষেপে লিখেছি, তোমরা বুঝে নিবে। আমাদের বইয়ে একটা প্রশ্ন আছে, লন, রোলার, ঠেলা অপেক্ষা টানা সহজ। এই লন রোলারের ঠেলা টানা নিয়ে যে প্রশ্নটা আছে, সেটা লম্ব উপাংশে বিভাজন থেকে এই প্রশ্নটা হয়, ঠিক আছে? এছাড়া তেমন কোনো প্রশ্ন হয় না। একটা অনুধাবনমূলক প্রশ্ন, আমি নিচে সেটাও লিখে দিচ্ছি, অনুধাবনমূলক একটা প্রশ্ন হয়, অনুধাবন, ঠিক আছে? ওকে, তারপর 3 নাম্বার যে টপিকটা লিখব, 3 নাম্বার হচ্ছে ভেক্টরের মিড অ্যাঙ্গেল বের করা। এই জায়গা থেকে প্রশ্ন হয়, ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা, মিড অ্যাঙ্গেল বের করা, মধ্যবর্তী কোণ নির্ণয়, এই জায়গা থেকে প্রশ্ন হয়। এরপর আসো 4 নাম্বার,
অর্থাৎ ভেক্টর থেকে যে যে টপিকগুলো আমাদেরকে দেখতে হবে, সামান্তরিক বিধি, তারপর লম্বাংশে বিভাজন, তারপর ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। 4 নম্বর হচ্ছে হট ফেভারিট টপিক, যেখান থেকে অবশ্যই প্রশ্ন হবে, নৌকা নদী। নৌকা নদীর যে কনসেপ্ট আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর নাম্বার 5 নম্বর বৃষ্টি ছাতা। বৃষ্টি ছাতার অঙ্ক। সো নৌকা নদীর অঙ্ক এবং বৃষ্টি ছাতার অঙ্ক থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ভেক্টর দিয়ে যে ক্ষেত্রফল বের করা যায়, ভেক্টর গুণ করে যে ক্ষেত্রফল বের করা যায়, এই কনসেপ্ট থেকে প্রশ্ন হবে। 7 নাম্বার 3টি ভেক্টর থাকবে, তারা সমতল কিনা সেটা প্রশ্ন করবে। ঠিক আছে, আমরা বলতে পারি এক সমতলীয় কিনা, তাহলে এক সমতলীয় কিনা, এই ধরনের প্রশ্নগুলো করবে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন হতে পারে। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে 3টা টপিক আছে। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো, গ্রেডিয়েন্ট একটা টপিক আছে, ডাইভারজেন্স একটা টপিক আছে, কার্ল একটা টপিক আছে। যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন হতে পারে, এই আর কি। সো এই হচ্ছে পুরো ভেক্টর চ্যাপ্টারে তোমার ফাইনাল পরীক্ষার জন্য যেই যে টপিকগুলো দেখতে হবে, ওই টপিকগুলো। এখানের মধ্যে ভেক্টরের মিড অ্যাঙ্গেল বের করা, এখানে ডাবল স্টার দিলাম। নৌকা নদী 4 স্টার দিয়েছি। বৃষ্টি ছাতার অঙ্ক 4 স্টার দিয়েছি। এই দুটা খুবই ইম্পর্টেন্ট, 4 স্টার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর বাকিগুলো ক্ষেত্রফল নির্ণয় 2 স্টার, এক সমতল কিনা 2 স্টার, ভেক্টর ক্যালকুলাস 1 স্টার, আর বাকিগুলো কোনো স্টার নাই। তাহলে এখানে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নৌকা নদী, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বৃষ্টি ছাতার অঙ্ক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর মিড ইম্পর্টেন্ট, মাঝামাঝি ইম্পর্টেন্ট হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, সমতল কিনা। ঠিক আছে, একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। একদমই ইম্পর্টেন্ট না সামান্তরিক বিধি, লম্ববাংশে বিভাজন, কারণ সামান্তরিক বিধি থেকে সরাসরি প্রশ্ন হবে না। সামান্তরিক বিধি সব জায়গায় কাজে লাগবে, সেজন্য এটাকে এখান থেকে প্রশ্ন করবে না, কারণ এটা তো অন্যান্য জায়গায় কাজে লাগছেই। ঠিক আছে, সো তোমরা ফোকাস করবে নৌকা নদীর উপরে, তোমরা ফোকাস করবে বৃষ্টি ছাতার অঙ্কের উপরে। এই চ্যাপ্টারে এই দুটার উপর ফোকাস করতে হবে। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক কভার করবো ইনশাল্লাহ, এবং খুবই সহজে, খুবই চমৎকার কিছু টেকনিকের মধ্য দিয়ে পুরো চ্যাপ্টারটা কভার করব। মাত্র 50 মিনিটের ক্লাসে তোমার পুরো ভেক্টরটা চমৎকারভাবে কভার হয়ে যাবে পরীক্ষার জন্য। সেই জন্য তোমরা নিজেরাও মনোযোগ দিয়ে ক্লাস করবে। 50 মিনিটই যেন 100% মনোযোগটা থাকে। যা পড়াচ্ছি সাথে সাথে লিখে নিবে, আমি লেখার সাথে সাথেই আমি লিখছি, তুমিও লিখে ফেলবে, আর পারলে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, একটা একটা করে আমরা টপিকগুলো কভার করা শুরু করি ইনশাল্লাহ। ওকে, কোনো সমস্যা আছে? নেই, সব কিছু ঠিক আছে, চমৎকার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো। ইনশাল্লাহ 50 মিনিটের ক্লাস শেষে খুব ভালো একটা আউটপুট তুমি পাবে আজকের ক্লাস থেকে। ওকে, তো প্রথমেই সামান্তরিক বিধি, এখান থেকে কোনো প্রশ্ন হবে না, এটা সব জায়গায় কাজে দিবে। লম্ববাংশের বিভাজন, এখান থেকে কোনো প্রশ্ন হবে না, হলো একটা অনুধাবনমূলক প্রশ্ন হবে। লন রোলার, ঠেলা অপেক্ষা টানা সহজ। সো এই টপিকগুলো আমরা আলোচনা করলাম না, এগুলো চলে আসবে। আমরা শুরু করব ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় দিয়ে। ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় এই টপিক থেকে শুরু করে একটা একটা করে দেখব। ঠিক আছে, ওকে, আসো আমরা টাইপ ধরে ধরে করাবো, যাতে করে তোমাদের পরীক্ষার আগের রাতে সুবিধা হয়। টাইপ ধরে ধরে তোমাদের কাছকে আমরা পুরো চ্যাপ্টার কভার করাবো। সো আমরা শুরুতেই আমরা চলে যাব টাইপ 1, 1 নম্বর যে টাইপটা, সে টাইপে চলে যাব। টাইপ 1টা হচ্ছে, দেখো কিভাবে আমরা 3টা ঘর করব। তোমরা তোমাদের খাতায় 3টা ঘর করবে। 3টা ঘর করে ফেলি। একটা ঘর করলাম, এখানে লিখব আমরা উদ্দীপকে যা যা দেওয়া থাকবে এই ব্যাপারগুলো। আরেকটা ঘর করব, এখানে আমরা লিখব কোয়েশ্চেন, আমাদের প্রশ্ন যা করবে সেটা। আরও একটা ঘর করব, এখানে আমরা লিখব সলিউশন। ঠিক আছে, 3টা ঘর করে ফেললাম 3টা ঘর। ওকে, তারপর ভালো করে খেয়াল করো, আমাদের টাইপ 1টা কি, টাইপের নামটা লিখব, টাইপের হেডিংসটা দিব সবাই। টাইপের নামটা হচ্ছে ভেক্টর এর মিড অ্যাঙ্গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো, মধ্যবর্তী কোণ। ঠিক আছে, ভেক্টরের মিড অ্যাঙ্গেল, এই টাইপ থেকে প্রশ্ন। আচ্ছা, উদ্দীপকে যদি তুমি দেখো 2টা ভেক্টর দেওয়া আছে। কয়টা ভেক্টর? 2টি ভেক্টর। আচ্ছা, 2টি ভেক্টর ফর্ম দেওয়া আছে। তাহলে উদ্দীপকে তোমাকে 2টা ভেক্টর ফর্ম দিবে। প্রশ্ন করবে তোমাকে 2 ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো। তাহলে প্রশ্ন করবে তোমাকে মিড অ্যাঙ্গেল, অর্থাৎ বাংলায় যদি বলি মধ্যবর্তী কোণ বের করো।
আচ্ছা, তাহলে তোমাকে উদ্দীপকে দেওয়া থাকবে দুইটা ভেক্টর ফর্ম, তোমাকে মধ্যবর্তী কোণ বের করতে বলবে। কিভাবে করব? তাহলে যদি কখনো দুইটা ভেক্টর ফর্ম দেওয়া থাকে, যদি কখনো তোমার প্রশ্নের মধ্যে দুইটা ভেক্টর ফর্ম দেওয়া থাকে লাইক দ্যাট, যেমন তোমাকে দেওয়া আছে স্রোতের বেগ, তোমাকে দেওয়া আছে স্রোতের বেগ u is equal to 2i minus 2k, তোমাকে দেওয়া আছে নৌকার বেগ, মনে করো আমি জাস্ট লিখেছি নৌকার বেগ v সমান তোমাকে দেওয়া আছে 3i plus 4j minus 5k। সো তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর ফর্ম দেওয়া আছে। আমরা বলেছি ভেক্টরের মিড অ্যাঙ্গেল বের করতে হলে এই যে টাইপ খেয়াল করো, ভেক্টরের মিড অ্যাঙ্গেল, উদ্দীপকটা কেমন হবে? উদ্দীপকটা হবে, উদ্দীপকে তোমাকে দুইটা ভেক্টর ফর্ম দেওয়া থাকবে। এই যে দেখো উদ্দীপকে তোমাকে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, দুইটা ভেক্টর ফর্ম দেওয়া আছে। আমি কেন এভাবে পড়াচ্ছি? এভাবে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে এক্সামের জন্য। এক্সামের জন্য আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা ফিজিক্স নামক সাবজেক্টটা আমরা সারা বছর থিওরি পড়ি, সারা বছর টিচাররা কিছু সংজ্ঞা শেখায়, উদাহরণ শেখায়, সূত্র প্রমাণ করে, এই ব্যাপারগুলো আমরা শিখি। সারা বছর ধরে ফিজিক্সে সংজ্ঞা শিখলাম, উদাহরণ শিখলাম, সূত্রের প্রমাণ শিখলাম, সূত্র শিখেছি, একক শিখেছি, মাত্রা সমীকরণ শিখেছি। পরীক্ষার হলে গিয়ে পারি না, কারণ পরীক্ষার হলে সূত্র আসে না, সংজ্ঞা আসে না, সূত্রের প্রমাণ আসে না, মাত্রা আসে না, একক আসে না। পরীক্ষার হলে আসে কিছু ম্যাথ, আর সেই ম্যাথগুলো করতে হয়। সেই জন্য তোমাদেরকে আজকের ক্লাস এমনভাবে পড়াচ্ছি, তিনটা ভাগে ভাগ করেছি। আমাদের পুরো ফিজিক্স স্পেশাল ক্লাসগুলো তিনটা ভাগে ভাগ থাকবে। উদ্দীপকে কি কি থাকবে, কোয়েশ্চেন কি করবে, আর এই যে উদ্দীপকে যা যা থাকবে, কোয়েশ্চেন যা যা করবে, এটা দিয়ে কিভাবে সলিউশন করতে হবে, সলিউশন করার পদ্ধতিটা কি হবে, সেভাবে করে পড়ানোর মধ্য দিয়ে তুমি আসলে হিন্টস পাবে। যদি তুমি তোমার উদ্দীপকে এমন দেখো, তোমার প্রশ্ন এমন হয়, তুমি এমন করে সলিউশন করবে। এভাবে করে তোমাকে টাইপ ওয়াইজ হিন্টস দিয়ে যাচ্ছি। তোমার উদ্দীপক এমন হবে, তোমার প্রশ্ন এমন হবে, তোমার সলিউশন এমন হবে। যদি তুমি দেখো এই দুইটা মিলে গেছে, তাহলে সলিউশনটা এমন করে করতে হবে। এভাবে করে আমরা পড়াবো যাতে করে পরীক্ষায় ভালো করা যায়। তোমাকে সূত্র শিখিয়ে, সূত্রের প্রমাণ শিখিয়ে, একক শিখিয়ে এক্সামে ভালো করানো যাবে না। এক্সামে ভালো করতে হলে তোমাকে উদ্দীপক এবং প্রশ্ন বুঝতে হবে, সলিউশন করতে হবে। সেই জন্য তোমাকে উদ্দীপক আর প্রশ্ন চিনাবো, সলিউশনের পদ্ধতি দেখাবো। ওকে, আচ্ছা। সো দেখো, আমাকে মনে করো দুটা ভেক্টর ফর্ম দেওয়া আছে, ইউ ভি, এরকম দুটা ভেক্টর ফর্ম দিয়ে তারপর প্রশ্ন করেছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কত, বা স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণ কত। তাহলে আমাকে মধ্যবর্তী কোণ জিজ্ঞেস করেছে, আমাকে প্রশ্ন করেছে দুইটার মধ্যবর্তী কোণটা কত। আচ্ছা, মধ্যবর্তী কোণটা কত, এই প্রশ্নটা আমাকে করেছে। দেখো তো আমাদের এই যে উদ্দীপকটা কিসের সাথে মিলে যায়? দুইটা ভেক্টর ফর্ম মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টর ফর্ম মধ্যবর্তী কোণ, এটার সাথে মিলে যায়। তাহলে আমাদের সলিউশনটা কিভাবে করতে হবে? দুইটা ভেক্টর ফর্ম মধ্যবর্তী কোণ বের করার সলিউশন হচ্ছে একদম সহজ, ডট গুণন। তাহলে আমাদের সলিউশনের পদ্ধতি কি? সলিউশনের পদ্ধতি হচ্ছে ডট গুণন করে দিব। ডট গুণন হচ্ছে দুইটা ভেক্টর ফর্ম থাকলে তাদের মধ্যবর্তী কোণ বের করার পদ্ধতি। দুইটা ভেক্টর ফর্ম থাকলে তাদের মধ্যবর্তী কোণ বের করার পদ্ধতি। সো এবার আমরা আমাদের বক্সটা ক্লোজ করে দিয়েছি। সেই হচ্ছে আমাদের বক্স ক্লোজ হয়ে গেল। বক্সের নিচে আমরা এক্সাম্পল লিখবো, সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল বা ম্যাথ। তাহলে দেখো আজকের ক্লাস পুরোটাই এভাবে হবে। তোমাকে প্রথমে টাইপ লিখে দিব, তারপর বক্স করব, তারপর ম্যাথ করাবো। টাইপ লিখে দিব, বক্স করব, ম্যাথ করাবো। ওকে, সো দেখো স্রোতের বেগ আছে, নৌকার বেগ আছে, মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। আর আমাদের সলিউশনের পদ্ধতি হচ্ছে ডট গুণন। আমাদের সলিউশনের পদ্ধতি হচ্ছে ডট গুণন। তাহলে আমরা কি করব? ডট গুণন করব। ওই দুইটা ভেক্টরকে ডট গুণন করলে আমরা কোণটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু দুইটা ভেক্টরের ডট গুণন ডিভাইডেড বাই দুইটা ভেক্টরের মান। দুইটা ভেক্টরের ডট গুণন ডিভাইড বাই দুইটা ভেক্টরের মান সমান cos থিটা। এই কোণটা আমাকে বের করতে হবে। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু cos কই পাশে নিয়ে গেলে cos ইনভার্স, তারপরে ইউ এবং ভি কে ডট করব। ইউ এবং ভি কে ডট করলে আমরা পাচ্ছি, দেখো আই এর সাথে আই কে গুণ করো, 6 পাচ্ছি। যে নাই, সো জের জন্য পাবো না। কে এর সাথে কে কে গুণ করো, তাহলে আমরা 10 পাচ্ছি। সো এটা হচ্ছে ইউ ডট ভি। আর নিচে ইউ এর মান বসাবো, ভি এর মান বসাবো। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 2 স্কোয়ার রুট 8 না, 2 রুট 2। আচ্ছা, তাহলে ইউ এর মান হচ্ছে 8 রুট 8। আর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 3 4 25 25 50। ভি এর মান হচ্ছে রুট 50। তাহলে রুট 8 রুট 50। তোমাদের ক্যালকুলেটর প্রেস করো, ক্যালকুলেটর প্রেস করে যেটা আসবে এটা হবে মধ্যবর্তী কোণ, এটাই হবে অ্যান্সার।
ঠিক আছে। আচ্ছা, সো যদি কখনো দুইটা ভেক্টর ফর্ম থাকে আর তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলে তাহলে ডট গুণন দিয়ে করব। আবার বলছি, কি ফর্ম থাকতে হবে? মাস্ট ভেক্টর ফর্ম থাকতে হবে। আর কি বের করতে বলতে হবে? মধ্যবর্তী কোণ বের করতে বললে ডট গুণন দিয়ে করব। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের অঙ্ক। আচ্ছা, বোর্ড পরীক্ষা এসেছে, ঠিক আছে। একজনে বলেছে শর্ট সিলেবাসে তো ভেক্টর নাই। আল্লাহ, তুমি শর্ট সিলেবাসে ভেক্টর আছে কি নাই সেটাই জানো না। তোমার তো স্টুডেন্ট হওয়ার মর্যাদা রাখো না। তুমি স্টুডেন্ট হওয়ার মর্যাদা রাখো না। তুমি ওমান চলে যাও, ওমান থেকে 2 বছর পর আসবে, একটা বিয়ে করবা, আবার ওমান চলে যাবা। তোমার কাজ হচ্ছে ওমান যাওয়া, দুবাই যাওয়া, দুবাই গিয়ে তোমার ব্যবসা করা উচিত। শর্ট সিলেবাসে ভেক্টর আছে কি নাই কি বলে এগুলা? ওকে, সো এরপরে চলে আসো বাবা। তাহলে টাইপ 1 শেষ, একটু দ্রুত করতে হবে, আমরা অনেকগুলো টাইপ করাবো সেই জন্য। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, আজকের ক্লাসের স্টাইলটা আগে বুঝো। আমরা তোমাদেরকে একটা টাইপের নাম লিখে দিব, যেমন ভেক্টরের মিড অ্যাঙ্গেল বের করা। তোমাকে উদ্দীপকের মধ্যে দুইটা ভেক্টর দিবে, তারপর বলবে মিড অ্যাঙ্গেল বের করো। কিভাবে করব? দুইটা ভেক্টর ফর্ম থাকলে একমাত্র পদ্ধতি হচ্ছে ডট গুণন। কারণ ডট গুণনের মধ্য দিয়ে আমরা কোণ বের করতে পারি। দুইটা ভেক্টর ফর্মকে ডট করে আমরা কোণ বের করতে পারি। ঠিক আছে, এবার আসো টাইপ 2, 2 নম্বর টাইপে আসো। 2 নম্বর টাইপ 2 ভালো করে খেয়াল করো। ওকে, সো টাইপের হেডিং দাও, বক্স করে ফেলো। খুব দ্রুত টাইপের হেডিং দাও, বক্স করে ফেলো। টাইপ 2 কি দেখো তো? টাইপ 2 হচ্ছে তাও ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা, বাট এবার একটু ডিফারেন্ট। তাও ভেক্টরের মিড অ্যাঙ্গেল বের করা। ভেক্টরের মিড অ্যাঙ্গেল বের করব, পাশে একটা শব্দ আমি লিখবো, একটু পরে খালি রাখলাম। আচ্ছা, 3টা বক্স করে ফেলবো। প্রথমে হচ্ছে উদ্দীপক। আমার উদ্দীপকে কি দেওয়া থাকবে সেটা নিয়ে একটা বক্স। আচ্ছা, তারপরে আমার প্রশ্ন, পরীক্ষায় কেমন প্রশ্ন আমাকে করবে সেটা নিয়ে একটা বক্স। তারপরে আমি কিভাবে সলিউশনটা করব, কোন পদ্ধতি ফলো করে, সেটা নিয়ে একটা বক্স। খুব দ্রুত বক্স করে ফেলবো। ওকে, তারপর বাবা সবাই একটু ভালো করে খেয়াল করো। উদ্দীপকে তোমাকে বলবে অক্ষের সাথে কোণ বের করতে। আচ্ছা, উদ্দীপকে কি দেওয়া থাকবে? উদ্দীপকে তোমাকে, ভালো কথা, উদ্দীপকে তোমাকে কিছু ভেক্টর দেওয়া থাকবে, অথবা কিছু বিন্দু দেওয়া থাকবে, কিছু ভেক্টর বা কিছু বিন্দু। তো একটা চমৎকার ব্যাপার তোমাদেরকে বলে নি, আমার বান্ধবীর নাম হচ্ছে বিন্দু। খুবই সুন্দর, একেবারে বিন্দুর মতো সুন্দর। হ্যাঁ, আচ্ছা, তো বিন্দুর কথা মনে পড়ে গেল। যাই হোক, বান্ধবী নিয়ে পরে কথা বলবো। বান্ধবী নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, অনেক কথা আছে। যাই হোক, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যাহাই বিন্দু তাহাই ভেক্টর। তাই আমি আমার বান্ধবীকে বিন্দু না বলে ভেক্টর বলে চেঁচাই। তাই বলে ভেক্টর দিগাই, ভেক্টর, এই ভেক্টরের দিগাই। ভেক্টর কি খাবি তুই? কফি খাবি? আচ্ছা, যা, তোকে কফি খাওয়াবো। ভেক্টর বলি, বিন্দু না বলে। কেন? যাহাই বিন্দু তাহাই ভেক্টর। কোন একটা অবস্থানকে আমরা বিন্দু দিয়ে প্রকাশ করতে পারি, ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। বিন্দু দেওয়া থাক আর ভেক্টর দেওয়া থাক, সেম ব্যাপার। কিভাবে সেম ব্যাপার? একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কে সেম? বিন্দু আর ভেক্টর সেম। সো তোমাদের যাদের নাম বিন্দু তাদের নাম ভেক্টর, তোমাদের যাদের বান্ধবীর নাম বিন্দু তাদেরকে বলবা ভেক্টর। ঠিক আছে, সো ভেক্টর আমাদের বান্ধবী হতে পারে। কিভাবে? যাহাই বিন্দু তাহাই ভেক্টর। সো আবার বলছি, যাহাই বিন্দু তাহাই ভেক্টর। ঠিক আছে, ওকে। তাহলে একটা কবিতা আছে না, বিন্দু বিন্দু বালকণা ক্ষুদ্র ক্ষুদ্র জল, নাকি ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু বিন্দু জল। এখন আমরা বলবো কি? ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা ভেক্টর জল। বিন্দু জায়গায় ভেক্টর বসিয়ে। ঠিক আছে, অতএব বিন্দু জায়গায় ভেক্টর বসিয়ে। ঠিক আছে, যাই হোক, তো কিভাবে বিন্দু আর ভেক্টর সেম হয় আমরা যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, বিন্দু আর ভেক্টর কিভাবে সেম হয়। তো দেখো, মনে করো আমাকে এই ধরনের একটা উদ্দীপক দিয়েছে, এটা হচ্ছে এক্স এক্সিস। খুব ভালো কথা। তারপর দুটো বিন্দু আছে এখানে। দেখো ভালো করে, এখানে দুটো বিন্দু আছে। একটা বিন্দুর নাম হচ্ছে এম আর একটা বিন্দুর নাম মনে করো এন। আচ্ছা, তো এম যে বিন্দুটা আছে সেই বিন্দুটা দেওয়া আছে 2, 3, 0। এন যে বিন্দুটা আছে সেটা দেওয়া আছে -1, -2, 5। সো তুমি দেখতেই পাচ্ছ দুটো বিন্দু দেওয়া আছে, এম একটা বিন্দু, এন একটা বিন্দু। আচ্ছা, তো কিভাবে বিন্দু আর ভেক্টর সেম হয়? আমরা চাইলে মনে করো আমি এনকে লিখতে পারি -1, -2, 5।
এটা যেমন লিখতে পারি, চাইলে আবার আমি এটাকে ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারি। আমরা যখন ভেক্টর দিয়ে প্রকাশ করি সেটাকে আসলে অবস্থান ভেক্টর বলা হয়। আমরা অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তখন আমাদের এন ভেক্টর কিংবা এটাকে আমরা চাইলে ও এন ভেক্টর লিখতে পারি। ও কোথায় থেকে এসেছে? ও হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু কেন আসবে? কারণ এটা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা আমরা হিসেব করি মূলবিন্দু থেকে, সেজন্য ও আসবে। তুমি যদি ও না লিখো কোনো সমস্যা নাই, এন ভেক্টর লিখো, ঠিক আছে, তাও হবে। সো তখন আমরা কি লিখি? আমরা তখন ওই বিন্দুগুলাকেই লিখি শুধুমাত্র ভেক্টর ফর্মে। ভেক্টর ফর্ম আবার কোনটা? ভেরি গুড কোয়েশ্চেন। ভেক্টর ফর্মে লিখি। ভেক্টরের আবার ফর্ম আছে? ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে চেহারা, চেহারা সুরুত। ফর্ম মানে কি? সবাই কমেন্টে বলো, ফর্ম মানে কি? চেহারা সুরুত। ফর্ম, যে কোনো ফর্ম, ফর্ম মানে কি? চেহারা সুরুত। ভেক্টর ফর্ম কোনটা? ভেক্টর ফর্ম হচ্ছে এই ধরনের চেহারা থাকলে, আই ওয়ালা, জে ওয়ালা, কে ওয়ালা, এই আই জে কে এই ওয়ালা থাকলে সেইটাকে আমরা বলি ভেক্টর ফর্ম। সো ভেক্টর ফর্ম কোনটা? ভেক্টর ফর্ম হচ্ছে আই ওয়ালা, জে ওয়ালা, কে ওয়ালা থাকলে সেটা ভেক্টর ফর্ম। চেহারা আর কি, যেমন এখন যদি আমি যদি এখন আইব্রো দিই, ব্রু প্লাক করি, লিপস্টিক দিই, পেস্ট পাউডার দিই, তারপরে মনে করো এখানের মধ্যে হালকা করে ব্ল্যাক হেডস রিমুভার দিই, তারপরে মনে করো চোখের নিচে কাজল দিই, তাই না? তারপর আইলাইনার দিই, তারপরে লিপ লাইনার দিই, তাহলে দেখো আমার যে কত সুন্দর একটা চেহারা হয়ে যাবে না? বউ একটা চেহারা হয়ে যাবে, তাই না? এই যে বউ একটা চেহারা, এটা একটা বউ ফর্ম। তাহলে আমার চেহারার কোন ফর্ম? এটা বউ ফর্ম হয়ে যাবে। এটা বউয়ের মতো লাগবে আমাকে তখন, বউ ফর্ম। তো আমি কিওয়ালা? আমি হচ্ছে লিপস্টিকওয়ালা, ফেস পাউডারওয়ালা, কাজল, আইলাইনার এগুলোওয়ালা। তাহলে তেমনি এই যে আমি যখন এখানে এই যে দেখো -2j +5কে দিব, আই ওয়ালা, জে ওয়ালা, কে ওয়ালা, আই মেকে দিলাম, জে মেকে দিলাম, কে মেকে দিলাম, তখন সেটা ভেক্টর ফর্ম হয়ে যায়। তার চেহারা দেখতে ভেক্টরের মতো হয়ে যায়, এটাকে ভেক্টর ফর্ম বলি। আর উপরটাকে বিন্দু ফর্ম বলি। তাহলে এটা বিন্দু ফর্ম, আর যদি আই জে কে দিয়ে দিই ভেক্টর ফর্ম। তাহলে যাহাই বিন্দু তাহাই ভেক্টর, কিন্তু বিন্দুকে ভেক্টরে, ভেক্টরকে বিন্দুতে কনভার্ট করা যায়। শুধুমাত্র কি করতে হবে? মেকআপ করতে হবে। মেকআপ করলেই বিন্দু ভেক্টর হয়, ভেক্টর বিন্দু হয়। তাহলে ভেক্টর ফর্ম চিনতে পেরেছি? আই ওয়ালা, জে ওয়ালা, কে ওয়ালা হলেই ভেক্টর হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এবার আসো, তো আমাদের উদ্দীপকে কি দেওয়া থাকবে? উদ্দীপকে দেওয়া থাকবে কিছু ভেক্টর বা কিছু বিন্দু। বিন্দু থাকতে পারে, ভেক্টর থাকতে পারে। আচ্ছা, কিছু একটাও থাকতে পারে, কিছু থাকতে পারে। প্রশ্ন করবে কি জানো বাবা? প্রশ্ন করবে এক্সিসের সাথে কোণ কত, বা অক্ষের সাথে কোণ বের করতে বলবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, অক্ষের সাথে কোণ বের করো। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে অক্ষের সাথে কোণ বের করো। বাবা কি বলবে প্রশ্নে? অক্ষের সাথে কোণ বের করো। সলিউশনটা কিভাবে করব? কিভাবে সলিউশনটা করব দেখো, খুবই চমৎকার। আমি আবার বলছি, আজকের ক্লাসে 50 মিনিট পড়াবো। যা যা পড়াবো ইনশাল্লাহ এই জায়গা থেকে পরীক্ষা আসবে। এবং আজকে যে স্টাইলটাতে পড়াচ্ছি খুবই ইউনিক স্টাইল। এই স্টাইলে অনেক কম সময়ে অনেক বেশি টপিক কভার করা যায়। সো তোমরা তোমাদের পরীক্ষায় কম সময়ে অনেক বেশি টপিক পড়ে যেতে পারবে। সো একটু ভালো করে দেখো। সো তোমার উদ্দীপক যদি হয় কিছু ভেক্টর বা কিছু বিন্দু, এই যে কিছু ভেক্টর আছে বা কিছু বিন্দু আছে উদ্দীপকে, তারপর তোমাকে বলেছে অক্ষের সাথে কোণ বের করো, এক্সিসের সাথে কোণ বের করো। সলিউশনটা হচ্ছে একটা সূত্র আছে, এটাকে ধিক কোসাইনের সূত্র বলা হয়। ধিক কোসাইনের একটা সূত্র আছে, সূত্রটা লিখে দিচ্ছি। ধিক কোসাইনের সূত্র দিয়ে করব। ধিক কোসাইনের সূত্র হচ্ছে cos আলফা। আলফাটা হবে এক্স এক্সিসের সাথে কোণ। এক্স এক্সিসের সাথে কোণ বের করতে বললে আমাকে যদি বলে এক্স এক্সিসের সাথে কোণ বের করো, আমি আরেকটু ডিটেলসে লিখে দিচ্ছি। সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি আরেকটু ডিটেলসে লিখে দিচ্ছি, এই ব্যাপারটা মুছে। সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি এই জায়গায় লিখে দিচ্ছি, সব একটু দেখো। যদি আমাকে বলে অক্ষের সাথে কোণ বের করো, তাহলে বুঝতে হবে এক্সিসের সাথে কোণ বললেই অক্ষের সাথে, কার সাথে? অক্ষের সাথে। আমাদের তিনটে এক্সিস আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। তোমাকে যদি বলে এক্স এক্সিসের সাথে কোণ বের করো, ওয়াই এক্সিসের সাথে কোণ বের করো, জেড এক্সিসের সাথে কোণ বের করো, এক্সিসের সাথে কোণ বললেই, এক্সিসের সাথে কোণ বললেই, এক্সিস থাকলেই, এক্সিস দেখলেই প্রশ্নের মধ্যে এক্সিস আছে আলহামদুলিল্লাহ ধিক কোসাইন দিয়ে করব। এক্সিস থাকলেই ধিক কোসাইন দিয়ে করব।
তাহলে উদ্দীপকে কিছু ভেক্টর বা কিছু বিন্দু থাকবে, প্রশ্ন করবে অক্ষের সাথে কোণ বের করো, চোখ বন্ধ করে কিংবা চোখ খোলা রেখে দিক কোসাইন দিয়ে করব। দিক কোসাইন কি? দিক কোসাইন দেখো ভালো করে। যদি এক্স এক্সিসের সাথে কোণ বলে, যদি এক্স এক্সিসের সাথে কোণ বলে, যদি ওয়াই এক্সিসের সাথে কোণ বলে, যদি জেড এক্সিসের সাথে কোণ বলে, তাহলে কি হবে দেখো। সূত্রগুলো হবে এক্স এক্সিসের সাথে কোণ এর কস মানটা নিব, যেহেতু কোসাইন আছে, কোসাইন মানে হচ্ছে কস, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস। তাহলে যেহেতু আমার কোসাইন আছে, কোসাইন মানে আসলে কস, ঠিক আছে, মাথায় রাখবে কোসাইন মানে কস। ওকে, সো আমার এখানে কস থাকবে। সো এক্স এক্সিসের সাথে কোণকে আমরা আলফা বলি, আর এটার মান হবে, আমরা যেই ভেক্টরটা নিব, মনে করো আমরা একটা, আমাদেরকে বলেছে অক্ষের সাথে কোণ বের করতে, কার কোণ? একটা ভেক্টরের কোণ না, আমরা ধরে নিচ্ছি এ ভেক্টরের কোণ, একটা ভেক্টর এ, যে কোনো একটা ভেক্টর আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর। আমাদেরকে প্রশ্নে বলেছে অক্ষের সাথে কোণ বের করতে, কার কোণ? যে কোনো একটা ভেক্টরের কোণ বের করতে, ওই যে কোনো একটা ভেক্টরকে আমরা এ ধরে নিয়েছি। তাহলে দেখো আমার কস আলফা হবে ওই ভেক্টরের এক্স উপাংশ ডিভাইডেড বাই ওই পুরো ভেক্টরের মান, ওই পুরো ভেক্টরের মান, এগুলো সবগুলো হচ্ছে মান। এক্স উপাংশ নিব ওই ভেক্টরের এক্স উপাংশ এবং ওই ভেক্টরের মান। আবার যদি ওয়াই এক্সিসের সাথে কোণ বের করতে বলে, ওয়াই এক্সিসের সাথে কোণকে আমরা বলি কস বিটা, তখন ওই ভেক্টরের ওয়াই উপাংশ নিব, ওয়াই উপাংশের মান নিব। যদি আমাকে জেড এক্সিসের সাথে বলে, জেড এক্সিসের সাথে কোণকে আমরা বলি কস গামা, তখন জেড উপাংশ নিব ডিভাইডেড বাই পুরো ভেক্টরের মানটা নিব। সো এই যে ফর্মুলা, তিনটা ফর্মুলা তিনটা এক্সিসের জন্য, এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা এক্সিসের সাথে কোনো ভেক্টরের কোণ বের করতে পারি। তো মনে করো এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দেখো, আশা করি বুঝে যাবে। আবার বলছি এক্সিসের সাথে কোণ বের করার জন্য এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে। ফর্মুলাগুলো খুবই সহজ। এক্স এক্সিসের সাথে কোণকে আমরা আলফা বলি, ওয়াই এক্সিসের সাথে কোণকে বিটা বলি, জেড এক্সিসের সাথে কোণকে গামা বলি। এক্স এক্সিসের সাথে কোণ বললে ওই ভেক্টরের এক্স উপাংশটা নিব, এক্সটা নিব, নিচে পুরো ভেক্টরটা নিব। ওয়াই বললে ওয়াইটা নিব, নিচে পুরো ভেক্টর। জেড বললে জেড নিব, নিচে পুরো ভেক্টর। তো চলো একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আমাদের কাছে সহজে বুঝতে পারবো আমরা। আচ্ছা মনে করো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন আমাকে বলেছে এক্স এক্সিসের সাথে এক্স এক্সিসের সাথে এন ভেক্টরের কোণ। তাহলে প্রশ্ন করেছে এক্স এক্সিসের সাথে এন ভেক্টরের কোণটা বের করতে, এন ভেক্টরের কোণ বের করতে বলেছে। তাহলে এক্স এক্সিসের সাথে আমরা কিভাবে এন ভেক্টরের কোণটা বের করতে পারি, তোমরা নিজেরাই বলো তো কিভাবে করতে পারি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে নিশ্চয়ই। ওকে, কোনো কিছু কি ঝাপসা আছে না সব ক্লিয়ার? সব ক্লিয়ার আছে না? ঠিক আছে। হ্যাঁ বাবা বলো, বাবা বাবা চলে আসছি তো। বাবা কি কমেন্ট করতেছে বলো বাবা। ঠিক আছে, সব ক্লিয়ার তো, নাকি কোনো ঝাপসা মাপসা মারে? ঝাপসা মারে না তো, সবই ক্লিয়ার একেবারে। তাহলে বাবা দেখো, বাবা ও বাবা, বাবা দেখো না, এই যে এক্স এক্সিসের সাথে এন ভেক্টরের কোণ বের করতে বলেছে। এক্স এক্সিসের সাথে বললে এক্স এর ওই ভেক্টরটা এন ভেক্টর, এন ভেক্টরের এক্স উপাংশ নিব, পুরো ভেক্টরটা নিব। এটাই হবে আমার এক্স এক্সিসের সাথে কোণ আলফা, সাথে কস থাকবে। সো আমরা কি করতে পারি, সুতরাং আমরা দেখতে পাচ্ছি কস আলফা সমান হবে ওই যে ভেক্টরটা বলেছে তার এক্স উপাংশ। এক্স উপাংশ মানে ওই এক্স উপাংশ মানে হচ্ছে এইটাই এক্স উপাংশ, এটা ওয়াই উপাংশ, এটা জেড উপাংশ। প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, পরেরটা জেড। তাহলে এক্স উপাংশ -1 প্রথমটা বসাই দিব, আর নিচে পুরো ভেক্টরের মান। তো পুরো ভেক্টরের মান কি হবে? পুরো ভেক্টরের মান হবে রুট ওভার সবগুলোর বর্গ, রুট ওভার সবগুলোর বর্গ, রুট ওভার সবগুলোর বর্গ। তাহলে সবগুলো বর্গ করলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 5 স্কোয়ার, প্লাসগুলো তো মাইনাস মাইনাস সব প্লাস হয়ে যাবে। তাহলে পুরো ভেক্টরের মান কিভাবে বের করে? সবগুলোকে বর্গ করে রুট করে দাও, সবগুলোকে বর্গ করে রুট করলে পুরো ভেক্টরের মান পাওয়া যায়। আর এক্স উপাংশের মান কিভাবে পাবো? প্রথমটা এক্স উপাংশ, দ্বিতীয়টা ওয়াই উপাংশ, তৃতীয়টা জেড উপাংশ। সেখান থেকে যেটা আসে ক্যালকুলেটরে সেটা অ্যান্সার না, সেটা কস আলফার মান। কস আলফা থেকে যদি আলফা বের করতে হয় তাহলে কি করতে হবে বলো তো? তাহলে কসকে ওই পারে নিয়ে যেতে হবে। তাহলে আলফা সমান হবে কস ইনভার্স এই ভেক্টরের মান এই। সো আমার টাইপ 2 হচ্ছে ভেক্টরের মিড অ্যাঙ্গেল বের করো। যখন তোমাকে এক্সিসের সাথে কোণ বের করতে বলবে তখন হচ্ছে দিক কোসাইন দিয়ে করব। দিক কোসাইনের তিনটা ফর্মুলা আছে। যদি এক্স এক্সিসের সাথে বলে এক্স উপাংশ, ওয়াই এক্সিসের সাথে বলে ওয়াই উপাংশ, জেড এক্সিসের সাথে বললে জেড উপাংশ। আবার বলছি, তোমাকে যদি এক্সিসের সাথে কোণ বের করতে বলে দিক কোসাইন দিয়ে করব, এবং দিক কোসাইনের পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি। যেই এক্সিসের সাথে বলবে সেই এক্সিসের উপাংশ নিব, নিচে পুরো ভেক্টরের মানটা নিব। পারা যাবে ইনশাল্লাহ।
এবার আসো টাইপ 2, এখান থেকে বোর্ড কোয়েশ্চেন এসেছে, 2বার এসেছে বোর্ড কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। টাইপ 3-তে আসো বাবা, বাবা টাইপ 3-তে আসো, তোমাদের কমেন্ট পড়তে হবে, তোমাদের কমেন্ট একটু পড়ি। বাবা টাইপ 3-তে আসো। ওকে 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 বাবা, ওকে। মুন্সি নাজাত, রাতুল, সুমিয়া, জাবেদ, এসনিপ্তি, জান্নাতুল নাইমা সবাই ক্লাস করতেছে। সবাইকে অনেক অনেক আন্তরিকভাবে ভালোবাসা, এবং একই সাথে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ক্লাস করার জন্য আকর্ষণীয় হাততালি। ঠিক আছে, তাহলে এবার চলে আসো টাইপ 3। আবার সেমভাবে টাইপ 3-তে থাকবে একটা হেডিংস দিয়ে দাও। টাইপ 3 হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রশ্ন আসতেই পারে। সেই টপিকের নাম নৌকা নদী। নৌকা নদী, জয় বাংলা, জিতবে এবার নৌকা, তাই না? হ্যাঁ, সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। ঠিক আছে, নৌকা নদী, সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট দিবেন, জয় বাংলা। তাহলে নৌকা নদী, নৌকা নদীর মধ্যে 3টা ক্যাটাগরি থাকবে। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নৌকা নদী উইথ ট্রিগোনোমেট্রি ফ্লেভার, ট্রাইগনোমেট্রি ফ্লেভার। তাহলে আমাদের কোন ফ্লেভারে পাবো এখন আমরা স্ট্রবেরি ফ্লেভার না, চকোলেট ফ্লেভার না, ব্যানানা ফ্লেভার না, এখন আমরা ট্রাইগোনোমেট্রি ফ্লেভার দিয়ে নৌকা নদী দেখবো। এটা হচ্ছে টাইপ 3। তো টাইপ 3-তে আমার আগের মতো 3টা ঘর করে ফেলবো। গিভেন রয়েছে, খুব ইম্পর্টেন্ট। সো কি কি দেওয়া থাকবে? তোমাকে দেওয়া থাকবে নদীর প্রস্থ ডি, তোমাকে দেওয়া থাকবে নদীর প্রস্থ ডি, তোমাকে দেওয়া থাকবে নৌকার বেগ কোণ, তোমাকে দেওয়া থাকবে একটা থিটা, তোমাকে দেওয়া থাকবে। সো এই ব্যাপারগুলো তোমাকে দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে। আচ্ছা, সো উদ্দীপকের মধ্যে তুমি নদীর প্রস্থ ডি পাবে, ইউ পাবে, ভি পাবে, একটা কোণ পাবে। আমরা যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। চলো আমরা একটা এক্সাম্পল তোমাকে দেখিয়ে আসি, তাহলে তুমি বুঝতে পারবে উদ্দীপকটা কেমন হবে। আমাদের উদ্দীপকে কি কি থাকবে দেখো। মনে করো এটা হচ্ছে আমাদের নদী। আবার আসিব ফিরে ধনশিরিটির তীরে। ওকে, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। ওকে ওকে, সাইফুদ্দিন জাফর চলে এসেছে। সাইফুদ্দিন জাফর আমার ফ্রেন্ড, বুয়েটের ফ্রেন্ড, অনেক ট্যালেন্ট, সে আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। যাই হোক, কেমন আছিস দোস্ত? ভালো আছিস? আমাদের গরিব মার্কা ক্লাস কেন যে করিস, আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য কেন যে আসিস? ঠিক আছে, যাই হোক। আচ্ছা, সো এবার দেখো আমাদের একটা এক্সাম্পল দেখালে আমরা এই টাইপটা বুঝতে পারবো। আমাদেরকে নদীর প্রস্থ ডি দেওয়া থাকবে। আচ্ছা, তারপর কি কি দেওয়া থাকবে? ইউ দেওয়া থাকবে, ভি দেওয়া থাকবে, অর্থাৎ এই যে স্রোতের বেগ ইউ দেওয়া থাকবে। আমরা লিখে দিচ্ছি স্রোতের বেগ ইউ দেওয়া থাকবে। আর নৌকার বেগ, নৌকা যে কোনো দিকে যেতে পারে, নৌকা এদিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, যে কোনো দিকে নৌকা যেতে পারে। সো নৌকার বেগ দেওয়া থাকবে ভি। সো নৌকার বেগ ভি দেওয়া থাকবে, স্রোতের বেগ ইউ দেওয়া থাকবে, নদীর প্রস্থ ডি দেওয়া থাকবে, এবং তোমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। ফর এক্সাম্পল মনে করো তোমাকে এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, তোমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, যে কোনো একটা কোণ দেওয়া থাকবে। সো 4টা জিনিস যদি তুমি তোমার উদ্দীপকে পেয়ে যাও, কয়টা জিনিস এনশিওর করো? 4টা জিনিস। তুমি তোমার উদ্দীপকে ডি পেয়ে গিয়েছো, তুমি তোমার উদ্দীপকে ইউ এবং ভি পেয়েছো, তুমি তোমার উদ্দীপকে কোণ পেয়েছো। 4টা জিনিস যদি তুমি পেয়ে যাও, তারপর যদি কখনো তোমাকে প্রশ্ন করে যে নৌকার অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে, নৌকার অতিক্রান্ত দূরত্ব তোমাকে বের করতে হবে, এরকম যদি কখনো প্রশ্ন করে, অথবা তোমাকে প্রশ্ন করে, যেমন আমরা যদি বিন্দু দিয়ে দিই, বিন্দু আমার বান্ধবীর কথা যে কেন বারবার আসে, ঠিক আছে, যতবার ভেবেছি ভুলে যাব, ফিজিক্স ক্লাস এসে ততবার মনে পড়ে যায়। ঠিক আছে, ওকে, দেখো তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর নৌকাটা যেখানে পৌঁছে গিয়েছে, নৌকাটা আসলে সি বিন্দুতে পৌঁছে গেল, নৌকাটা সি বিন্দুতে পৌঁছে গেল, তাহলে এটা হচ্ছে সি বিন্দু। তো আমাকে অনেক সময় নৌকার অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতে পারে, অর্থাৎ এ থেকে সি বের করতে বলতে পারে, অথবা আমাকে অনেক সময় বি থেকে সি বের করতে বলবে। যাই হোক, সো যখন আমাকে উদ্দীপকে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, এমন যখনই আমাকে বলবে অতিক্রান্ত দূরত্ব বের করতে, ডিস্টেন্স বের করতে, আমাকে যখনই ডিস্টেন্স বের করতে বলবে, তাহলে ডিস্টেন্স বের করতে বললো কি কি দেওয়া আছে? কোণ দেওয়া আছে, কোণটা খুব ইম্পর্টেন্ট, ডি দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ইউবি দেওয়া আছে। সো আমাকে ইউ ভি ডি থিটা এই ব্যাপারগুলো যদি দেওয়া থাকে,
আমার যদি ইউ বি দেওয়া নাও থাকে কোনো সমস্যা নাই, এই দুটা যদি দেওয়া নাও থাকে ইউ এবং ভি কোনো সমস্যা নাই, কিন্তু আমার ডি এবং থিটা দেওয়া থাকতেই হবে, এই দুজনকে মাস্ট লাগবেই। যদি আমার উদ্দীপক এরা থাকে এবং আমাকে দূরত্ব বের করতে বলে, তাহলে সলিউশন কি? সলিউশনের একমাত্র পদ্ধতি হচ্ছে ট্রাইগোনোমেট্রি। বুঝিয়ে দিচ্ছি, মুখস্থ না। কেন ট্রাইগোনোমেট্রিতে যাব? ট্রাইগোনোমেট্রিতে আমরা কখন যাই? মনে রাখবে, ট্রাইগোনোমেট্রি এমন একটা দুনিয়া যে দুনিয়া কাজ করে দুইজনকে নিয়ে। একজন হচ্ছে বাহু, আরেকজন হচ্ছে কোণ। ট্রাইগোনোমেট্রি এমন একটা দুনিয়া, ত্রিকোণমিতি এমন একটা দুনিয়া যেটা দুজনের রিলেশন নিয়ে কাজ করে, বাহু এবং কোণ। কখনো যদি তোমাকে কোণ দিয়ে বাহু বের করতে বলে কিংবা বাহু দিয়ে কোণ বের করতে বলে, কোণ দিয়ে বাহু বের করতে হবে অথবা বাহু দেওয়া আছে কোণ বের করতে হবে, তুমি চোখ বন্ধ করে একটা দুনিয়াতেই যাবে, দুনিয়া একটাই আছে, ট্রাইগোনোমেট্রি। সো ট্রাইগোনোমেট্রির দুনিয়া এমন একটা দুনিয়া যেটা বাহু দেওয়া থাকলে কোণ বের করে দিবে, কোণ দেওয়া থাকলে বাহু বের করে দিবে। দ্যাট ইজ হোয়াই আমার যেহেতু এখানে কোণ দেওয়া আছে, বাহু বের করতে বলছে, একটাই দুনিয়া ট্রাইগোনোমেট্রি, তাই ট্রাইগোনোমেট্রিতে চলে যাব। তাই আমাদের টাইপের নাম নৌকা নদী উইথ ট্রাইগোনোমেট্রি ফ্লেভার্স। সো আবার রিপিট করছি, উদ্দীপকে তোমাকে কোণ দেওয়া থাকবে, নদীর প্রস্থ দেওয়া থাকবে, দূরত্ব বের করতে বলবে, ট্রাইগোনোমেট্রি দিয়ে অঙ্কটা করব। চলো অঙ্কটা করি। দেখো দুইটা বোর্ড কোয়েশ্চেন দেখাবো, সো খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু লিখে নাও। আমি দুইটা বোর্ড কোয়েশ্চেন একসাথে দেখাবো, বোর্ডটা মুছে লিখে নাও, তারপর বোর্ডটা মুছে দুইটা বোর্ড কোয়েশ্চেন একসাথে দেখাচ্ছি। ওকে, হ্যাঁ, তামান্না বিনতে তাহের প্রমি, এত বড় নাম বলতে গেলে আমার অনেক সময় লাগবে, সেজন্য বলি নাই তোমার নাম। তামান্না বিনতে তাহের প্রমি, তার মানে তামান্নার বাপের নাম তাহের না? তামান্না বিনতে তাহের প্রমি, ঠিক আছে। এতগুলো নাম কেন ভাই? চতুর্পদী নাম করেন, এটা দ্বিপদী নাম হয়নি, এটা চতুর্পদী হয়ে গেছে। তামান্না বিনতে তাহের প্রমি, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তাহলে লিখে নাও, লিখে নিয়েছো। এবার আসো দুইটা সিকিউ দেখবো এই টাইপ হতে। সো এই টাইপ হতে দুইটা সিকিউ দেখবো যে দুটা বিগত বোর্ড পরীক্ষায় এসেছে এবং খুবই ফেমাস, খুবই পরিচিত, তোমরা দেখলেই চিনতে পারবে। সো তোমরা দেখলেই চিনতে পারবে, ভালো করে খেয়াল করো, তোমরা দেখলে চিনতে পারবে দুইটা বোর্ড কোয়েশ্চেন খুবই চমৎকার। আচ্ছা, একটা বোর্ড কোয়েশ্চেন হচ্ছে তোমাকে নদীর প্রস্থ দেওয়া আছে 1.5 কিলোমিটার, তারপর তোমাকে এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু আর এটা সি বিন্দু। প্রশ্ন করেছে এ থেকে সি কত। অ্যাগেইন আরো একটা বোর্ড পরীক্ষায় আরো একটা প্রশ্ন এসেছে, নদীর প্রস্থ দেওয়া আছে 36 মিটার, এই কোণটা দেওয়া আছে 37 ডিগ্রি, এবং এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। দেন তোমাকে প্রশ্ন করেছে বি থেকে সি বের করতে হবে। সো এই দুইটা প্রশ্ন তোমরা তোমাদের বইপত্র দেখতে পাবে, খুবই ফেমাস দুটো প্রশ্ন, ঠিক আছে। এই যে মাঝখানে এটা দেওয়া আছে, কোণ দেওয়া আছে, বিসি বের করতে হবে, বিসি এই দূরত্ব বের করতে হবে, কিংবা এসি এই দূরত্ব বের করতে হবে। সো কিভাবে বের করব? আমি আগেই বলেছি, কোণ দেওয়া থাকলে, বাহু দেওয়া থাকলে, এবং যদি বাহু বের করতে হয়, একটাই দুনিয়া আছে, ট্রাইগোনোমেট্রি। চলে যাব ট্রাইগোনোমেট্রির দুনিয়াতে। সো ট্রাইগোনোমেট্রি দিয়ে আমরা করি। তো এ থেকে সি বের করতে বলেছে, এখন ভালো করে খেয়াল করো, আমরা জাস্ট এই ত্রিভুজটা নিব, সমকোণী ত্রিভুজ। সো এই সমকোণী ত্রিভুজে এটা 30 হলে এটা 60 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণের সাথে বাহুটাকে আমরা বলি, কোণের সাথে বাহু দেওয়া থাকলে কস দিয়ে আমরা অঙ্কটা করি। সো কস 60 ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সো ভূমি অতিভুজ, ভূমি হচ্ছে কোণের সাথে যে বাহুটা আছে সেটা, আর অতিভুজ হচ্ছে এই যে এসি। সো এখান থেকে এসি পেয়ে যাচ্ছি আমরা। সো এখান থেকে এসি হবে 1.5 ডিভাইডেড বাই cos 60, আর cos 60 এর মান হচ্ছে হাফ। সো এখান থেকে আমরা পাচ্ছি 1.5 ডিভাইডেড বাই 0.5 সমান 3 কিলোমিটার। লাস্ট লাইনে গিয়ে আমরা এককটা লিখব, সুতরাং এসি হচ্ছে 3 কিলোমিটার, লাস্ট লাইনে গিয়ে এককটা লিখব। সো এইভাবে করে আমরা অঙ্কটা করব। আমি আবার বলছি, কোণ দেওয়া থাকলে, বাহু দেওয়া থাকলে ট্রাইগোনোমেট্রি দিয়ে করব। সিমিলারলি এটাও সেম। সো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো, tan দিয়ে করে দিলেই হবে অঙ্কটা। tan, এই যে দেখো এই কোণটা হচ্ছে কত, এটা 37 হলে তাহলে এই কোণটা হবে 53। সো tan 53 ইজ ইকুয়াল টু বিপরীত বাহু ডিভাইডেড বাই ভূমি। সো বিসি বের হয়ে যাবে এবি 36 বসালে। সো ট্রাইগোনোমেট্রি। ওকে,
ঠিক আছে বাবা, কি খবর তোদের, কেমন আছিস? হ্যাঁ বলবি না কেমন আছিস, বল না। অনেকেই ক্লাস করছে, আমি সবাইকে দেখে নিচ্ছি এক নজরে। হ্যাঁ সবাইকে দেখে নিচ্ছি এক নজরে। আচ্ছা অনেকগুলো মেয়ের নাম বললাম, ছেলের নাম কিন্তু বলি নাই। ছেলের নাম কিন্তু বলতে হবে। কোন ছেলে ক্লাস করছে? আজহার উদ্দিন তাহমিদ। সব তো মেয়ে কমেন্ট করে, ছেলেরা তো কমেন্টই করে না। কি যে ব্যাপার, ছেলেরা আর পছন্দ করতেছে না আর কি। ঠিক আছে যাই হোক, আমিও বুঝি না। ছেলেদেরকে কমেন্ট করতে দেখা যায় কোথায় জানো? ছেলেদেরকে কমেন্ট করতে দেখা যায় ওইখানে আর কি, ওই যে রাত 12টার পরে শুরু হয় না এখানে, এই যে থাকে না, আপু আপু এটা কিনবেন, এটা আপনাকে অনেক ভালো মানাবে, আপু এই ড্রেসটা পরে দেখেন, এই ড্রেসটা অনেক ভালো মানাবে, আপু বর্তমানে ট্রেন্ডি সব কিছু এটা চলছে, আপু আপনি এটা নেন, আপু আপনি এটা দেখেন, এই লিপস্টিকটা দেখেন, ওইরকম কতগুলো আছে না লাইভে, আপু এই জামাটা অনেক ভালো লাগবে, দেখেন আমি পরেছি কত ভালো লাগছে, আপু দেখেন এই মেকআপটা আপনাকে অনেক সুইট করবে, এরকম কতগুলো লাইভ হয় না, ওইখানে ছেলেরা কমেন্ট করে। ওইখানে কমেন্টও খুবই সুন্দর। আপু আপনার কি আছে, আপনার বয়স কত, আপনার হাজবেন্ড কি করে, আপনার বেবি কোথায়, আপু আপনি কি সিঙ্গেল? যাই হোক, তো যাই হোক ভালো, আমার লাইভে হলো অন্তত তোমরা এই কমেন্টগুলো করতে পারো ভাইয়া। ঠিক আছে যাই হোক। আচ্ছা তো যেটা বলছিলাম, নেক্সট টাইপ 4 নাম্বার টাইপে আসো। আচ্ছা টাইপ 4, 4 নাম্বার টাইপ। সময় খুবই কম, মজা করতে চাইলেও করতে পারি না সময়ের জন্য। নৌকা নদীর আরও একটা টাইপ দেখো, নৌকা নদী উইথ। এবার হচ্ছে নৌকা নদী উইথ দিব না, নৌকা নদী বাট আমাকে প্রশ্ন করবে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে, তার মানে সোজা, এ ধরনের কিছু প্রশ্ন আছে, সোজা বিপরীত বিন্দুতে পৌঁছাতে। সো এ ধরনের যদি কখনো প্রশ্ন আসে বিপরীত বিন্দুতে পৌঁছাতে, তাহলে দেখো ভালো করে, এটা হচ্ছে টাইপের নাম। সবাই খুব দ্রুত উদ্দীপক লিখে ফেলো, বক্স করে ফেলো, খুব দ্রুত বক্স করে ফেলবে। আজকের লাইভ ক্লাস শেষে সবাই আজকের লাইভ ক্লাসের নোট জমা দিবে। কোথায় জমা দিবে? আমাদের ফিল্ড সায়েন্সে যদি নোট জমা দেওয়া হয় অনেকগুলো পোস্ট হয়ে যাবে, তাই আমাদের নোট জমা দিবে। আমাদের ফিজিক্সের একটা গ্রুপ আছে, ফিজিক্স পিপ পিপ গ্রুপ, তোমরা সবাই এই গ্রুপে নোট জমা দিবে, কেমন? ফিজিক্স পিপ পিপ গ্রুপে সবাই নোট জমা দিবে, আশা করি ভালো হবে। ঠিক আছে ওকে। সো উদ্দীপক, উদ্দীপকের পরে হচ্ছে কি বলেছিলাম, কোয়েশ্চেন, কোয়েশ্চেনের পরে তারপর হচ্ছে সলিউশন। যার নোট সবচেয়ে সুন্দর হবে তার নোট আমি আবার তাকে রিকোয়েস্ট করব ফিল সায়েন্সে দেওয়ার জন্য। শুধুমাত্র একজনের নোট আমি ফিল সায়েন্সে অ্যাপ্রুভ করব। আজকের ক্লাসে যে সবচেয়ে সুন্দরভাবে নোট করবে, একজনের নোট, যার নোট আমার ভালো লাগবে তার নোটটাকে আমি আবার তাকে রিকোয়েস্ট করব যেন সে আবার ফিল সায়েন্সে সেটা দেয়। ওকে, তোমরা সবাই ওই গ্রুপটাতে দিবে, দেন একজনের নোট থাকবে আজকের ক্লাসে যেটা ফিল সায়েন্সে। এবং আমরা আমার মতে প্রত্যেকটা ক্লাসেই একজনের সবচেয়ে সুন্দর নোটটা আমরা ফিল সায়েন্সে দিয়ে রাখবো, ফিল সায়েন্সে রাখবো। ঠিক আছে, বেস্ট আইডিয়া হবে এটা। এটার জন্য নয় তুমি অনেক সময় দিয়ে নোট করবে, অনেক অপচয় করে নোট করবে সেটা না, যে পারে সে পারে। চাইলে তুমি ক্লাসে বসে অনেক সুন্দরভাবে নোট করতে পারো। নোট করা মানে নট নেসেসারি এখানে তোমাকে লাল কালি নীল কালি ইউজ করতে হবে, তারপরে হাইলাইটার ইউজ করতে হবে, মাঝে মধ্যে অনেকে দেখি চিরুনি, এরপর হচ্ছে যে কত কিছু দিয়ে ছবি টবি তুলে, এগুলো না, নট নেসেসারি। গোলাপ ফুল আনতে হবে এরকম না, নট নেসেসারি। ঠিক আছে, তুমি জাস্ট নোটের ব্যাপারটা হচ্ছে কি, নোটের ব্যাপারটা হচ্ছে তুমি নোটটা দেখে পরীক্ষার আগের রাতে তুমি বুঝবে কিনা, তুমি তোমার লেখা বুঝবে কিনা, 100%। এটা হচ্ছে নোটের মেইন টার্গেটটা। আমরা কখনো তোমাদেরকে রিকমেন্ড করি না অনেক সুন্দর করে নোট করো, টাইম অফ ওয়েস্ট অফ টাইম, এটা সম্পূর্ণ ওয়েস্ট অফ টাইম। তুমি নোট করবে যেন এমনভাবে নোট করো যেন পরীক্ষার আগের রাতে তুমি বুঝতে পারো। আমি যখন নোট করতাম আমার নোটে হাতের লেখা সুন্দর ছিল না, আমি বিভিন্ন কালি ইউজ করতাম না, বাট আমার নোট দেখলে তুমি একটা ব্যাপার বুঝতে পারবে। আমি যখন নোট করতাম, আমি টিচাররা মুখ দিয়ে যা যা বলে সব কিছু বোর্ডে লিখে না, খেয়াল করবে আমরা মুখ দিয়ে অনেক কিছুই বলি, বোর্ডে সব কিছু লিখি না। আমি কি করতাম, টিচাররা মুখ দিয়ে যা বলতো সেটাও লিখে রাখতাম, বোর্ডে লিখুক না লিখুক। কারণ কি, টিচারের মুখ দিয়ে বলা কথাগুলো ইম্পর্টেন্ট। তাহলে তোমরা যে শুধু বোর্ডকে কপি করবে সুন্দর করে সেটা না, আমি দেখতে চাই তোমাদের কার নোট সবচেয়ে বেশি ইফেক্টিভ। আমি দেখতে চাই না কার নোট সবচেয়ে বেশি ডেকোরেশন দিয়ে কি হবে। আই ডোন্ট লাইক শো অফ,
শো অফটা আমরা আমাদের গ্রুপটাই পছন্দ করে না। ফিল সায়েন্স কখনো শো অফ করো না, ফিল সায়েন্স কখনো শো অফ পছন্দ করে না। ফিল সায়েন্স হচ্ছে কোয়ালিটির উপর থাকে, কোয়ালিটির উপর চলে। ফিল সায়েন্স পুরো গ্রুপটাই হচ্ছে কোয়ালিটির উপরে, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। কখনোই ফিল সায়েন্স মেম্বার বাড়ানো নিয়ে, ইনভাইট করা নিয়ে, মেনশন করা নিয়ে, কুইজ নিয়ে, হাবি জাবি শো অফ নিয়ে কখনোই ফিল সায়েন্স দৌড়াদৌড়ি করে না। এই একটা গ্রুপ পাবা তোমরা ফেসবুকে, এডুকেশনাল গ্রুপ, যেটা শুধুমাত্র কোয়ালিটি এনশিওর করে যায়। আমরা আমাদের নোটগুলোও কোয়ালিটিফুল চাই, ঠিক আছে? আবার বলছি, শো অফ এটার পেছনে দৌড়াবা না, কোয়ালিটির পেছনে দৌড়াও। কোয়ালিটি থাকলে এমনি দেখবে একদিন তুমি সফল হয়ে যাবে। কোয়ালিটি লাগবে। শো অফ দিয়ে ভাই কতদিন চলবা? শো অফ দিয়ে তো কিছু হবে না, শো অফ দিয়ে চলা ভালো না, কোয়ালিটি দিয়ে চলো। ওকে, তাহলে উদ্দীপক, কোয়েশ্চেন, সলিউশন। সো দেখো কি কি থাকবে, উদ্দীপকে কি থাকবে, কোয়েশ্চেন কেমন হবে, সলিউশন কিভাবে করব। আচ্ছা, উদ্দীপকের মধ্যে তোমার থাকবে, উদ্দীপকের মধ্যে তোমাকে স্রোতের বেগ দেওয়া থাকবে, নৌকার বেগ দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। কোয়েশ্চেনের মধ্যে তোমাকে বলবে সোজা বিপরীত বিন্দুতে যেতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সোজা বিপরীত বিন্দু হতে পারে, কিংবা নদীর পার হতে পারে, কিংবা আরও একটা প্রশ্ন করতে পারে আড়াআড়ি। আড়াআড়ি শব্দের অর্থ কি জানো? আড়াআড়ি শব্দের অর্থ হচ্ছে এটা যদি হয় নদীর দৈর্ঘ্য, আর এটা যদি হয় নদীর প্রস্থ, প্রস্থ বরাবর যাওয়াকে আমরা বলি আড়াআড়ি যাওয়া। তাহলে কেউ যদি প্রস্থ বরাবর যায়, প্রস্থ বরাবর যাওয়াকে আমরা বলি আড়াআড়ি যাওয়া। ওকে, সো আড়াআড়ি বলতে প্রস্থ বরাবর যাওয়া, সেটাও এই ব্যাপারটা বোঝায়। তাহলে সোজা বিপরীত বিন্দুতে বা পার বরাবর বা আড়াআড়ি যাওয়া জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? কি ব্যবস্থা গ্রহণ করবে? সো তোমার আবার বলছি, তোমার উদ্দীপকে ইউ এবং ভি দেওয়া থাকবে, তোমার উদ্দীপকে ইউ এবং ভি দেওয়া থাকবে। তোমার কোয়েশ্চেনের মধ্যে বলবে সোজা বিপরীত বিন্দুতে বা বিপরীত পারে বা আড়াআড়ি যাওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে? সো যখনই তোমার উদ্দীপকে এই ধরনের প্রশ্ন পাবে, সোজা বিপরীত বিন্দুতে, হাইলাইট করতে পারো সোজা বিপরীত বিন্দুতে, অথবা পারে, অথবা আড়াআড়ি, এই জায়গায় হাইলাইট করতে পারো সোজা বিপরীত বিন্দুতে, পারে, আড়াআড়ি। এই ওয়ার্ডসগুলো যদি তোমার উদ্দীপকে বা তোমার প্রশ্নের মধ্যে থাকে, তাহলে সলিউশন কিভাবে করব? একটাই ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে সলিউশন করব সরাসরি, ঠিক আছে? তুমি লিখবে স্রোতের সাথে নৌকাকে আলফা কোণে যেতে হবে। এক নাম্বার কথা, স্রোতের সাথে নৌকাকে আলফা কোণে যেতে হবে। আমাকে বলেছে কি ব্যবস্থা গ্রহণ করব? যেই ব্যবস্থা গ্রহণ করব সেটা হচ্ছে স্রোতের সাথে নৌকাকে আলফা কোণে যেতে হবে, এবং সেই আলফা হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ উপরে, ভি নিচে, স্রোত উপরে, নৌকা নিচে। সো এই ফর্মুলা হবে আলফা। সো এই আলফাটা বের করে বলবো যে এত কোণে যেতে হবে। চলো আমরা একটা এক্সাম্পল দেখি, ক্লিয়ার হয়ে যাবে। সো আবার বলছি ভাইয়া, উদ্দীপকে যদি তুমি ইউ এবং ভি দেখতে পাও, তোমার প্রশ্নের মধ্যে যদি তোমাকে বলে সোজা বিপরীত পারে পৌঁছাতে, সোজা অপর পারে যেতে, কিংবা আড়াআড়ি যেতে কি ব্যবস্থা গ্রহণ করবে, চোখ বন্ধ করে একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে আলফা সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই ফর্মুলা দিয়ে করে ফেলবো। এই ফর্মুলা অন্য কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা শুধুমাত্র সোজা বিপরীত বিন্দুতে যাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অনলি ফর সোজা বিপরীত বিন্দুতে যাওয়ার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। বি কেয়ারফুল। সো আমরা চলো একটা প্রশ্ন দেখি। আমাদেরকে দেওয়া আছে ইউ হচ্ছে আমাদের বইয়েরই অঙ্ক, ইউ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এরপর আমাকে বলেছে ইউ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলেছে কি ব্যবস্থা গ্রহণ করলে সোজা বিপরীত বিন্দুতে যেতে পারবে। এখন আমরা যদি ফিগারটা ড্র করি, ফিগারটা দেখতে এমন যে এখান থেকে একটা এই যে দেখো ফিগারটা এমন, স্রোত যাচ্ছে এদিকে ইউ, যেটার মান হচ্ছে 4, আর নৌকা এদিকে যাচ্ছে যার মান হচ্ছে 6। এখন কি ব্যবস্থা গ্রহণ করলে সে ঠিক বিপরীত বিন্দু বিতে পৌঁছাতে পারবে? এ হতে ঠিক বিপরীত বিন্দু বিতে পৌঁছাতে পারবে। ঠিক বিপরীত বিন্দু বললেই তুমি আলফা বের করবে। আলফা হচ্ছে স্রোতের সাথে নৌকার কোণ। সো আলফাটা কি? আলফা হচ্ছে স্রোতের সাথে নৌকার কোণ। আলফা বের করবে। কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? স্রোতের সাথে নৌকাকে আলফা কোণে যেতে হবে। কত কোণে যেতে হবে? আলফা কোণে। সো আলফাটা কিভাবে বের করব? আলফা হচ্ছে cos ইনভার্স, অর্থাৎ cos কে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, মাইনাস ইউ বাই ভি। তাহলে আমার কত আসে? আমার যেটা আসে ওইটাই অ্যান্সার, cos ইনভার্স মাইনাস 4/6। cos এর মান বের করো, যেটা আসে সেটাই অ্যান্সার। ওকে, সো এটা হচ্ছে আমার টাইপ 4, নৌকা নদীর আরেকটা টাইপ। সো নৌকা নদী থেকে একটু আগে আমরা দেখেছি ট্রাইগোনোমেট্রি দিয়ে করতে হবে, আর যখন সোজা বিপরীত বিন্দু বলবে তখন এই ফর্মুলা দিয়ে করতে হবে।
এবার আসো টাইপ 5, 5 নাম্বার টাইপে আসো। সো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। ওকে ভাইয়া, তোমাদের কি অবস্থা বলো না, অবস্থা কি অবস্থা? সব চলে ভালো মতো? দেখি তোমাদের কমেন্ট। সাদিয়া আফরিন সুইটি, ওয়াও সুইটি এসেছে, সুইটি আমার ক্লাস করছে। বাবা সুইটি তুমি আর কেঁদো না, দূরে দূরে থেকো না। ওকে ঠিক আছে, ঠিক আছে, কথা বলবে না দেখো। আচ্ছা এবার আসো টাইপ 5, 5 নাম্বার টাইপ দেখবো। ওইটাও নৌকা নদীর উপরে। সবাই হেডিংস দাও, তারপর বক্স করে ফেলো খুব দ্রুত, ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই ইফেক্টিভ, যদি একটু মনোযোগ দাও খুবই ইফেক্টিভলি ক্লাস করতে পারবে। একটু মনোযোগ দিতে হবে। আর আজকের ক্লাসে 50 মিনিটে তুমি যা যা শিখবে এটাই পুরো ভেক্টর চ্যাপ্টারে তোমার পরীক্ষায় আসবে। এখান থেকেই পুরো ভেক্টর চ্যাপ্টারে তোমার পরীক্ষায় আসবে। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আসো টাইপ কত? টাইপ হচ্ছে 5, 5 নাম্বার টাইপ দেখব। 5 নাম্বার টাইপ হচ্ছে তাও নৌকা নদী, বাট এবার হচ্ছে নৌকা নদীর সময় বের করতে বলবে। সো নৌকা নদী থেকে 3 টাইপসের প্রশ্ন হয়, এটা হচ্ছে লাস্ট টাইপ। নৌকা নদী টাইম বের করতে বলবে, টাইম বের করা, নদী পারাপারের সময় বের করা। সো আমরা আবার 3টা ঘর করে ফেলবো, একটা উদ্দীপকের জন্য, একটা হচ্ছে কোয়েশনের জন্য, আর একটা হচ্ছে সলিউশনের জন্য। কিভাবে সলিউশন করব এই ব্যাপারটা থাকবে। ওকে ওকে সো দেখো সবাই ভালো করে, উদ্দীপকে কি কি থাকবে ভাইয়া? উদ্দীপকের মধ্যে তোমাকে ইউ এবং ভি দেওয়া থাকবে, নৌকার বেগ এবং স্রোতের বেগ, এই ব্যাপারটা দেওয়া থাকবে। মাঝে মধ্যে ডি দেওয়া থাকবে, নদীর প্রস্থ ডি দেওয়া থাকতে পারে, ইউ ভি এবং ডি দেওয়া থাকতে পারে। প্রশ্ন করবে নদী পারাপার হতে কত সময় লাগবে। তাহলে নদী পারাপারের সময়, নদী পারাপারের সময় তোমাকে প্রশ্ন করবে। ওকে একটা কালো মার্কার। এরপর সলিউশনটা কিভাবে করব? একটাই ফর্মুলা, ডি ইজ ইকুয়াল টু। আচ্ছা সলিউশনটা কিভাবে করব দেখো একটু। তাহলে তোমাকে ইউ দেওয়া থাকবে, ভি দেওয়া থাকবে, ডি দেওয়া থাকবে, নদী পারাপারের সময় বের করতে বলবে। এতটুকু আগে লিখো তারপর বলছি। ওকে ঠিক আছে। আচ্ছা সো দেখো ইউ দেওয়া থাকবে, ভি দেওয়া থাকবে, ডি দেওয়া থাকবে, নদী পারাপারের সময় বের করতে বলবে। সময় বের করতে বলবে তোমাকে, কি বের করতে বলবে? সময় বের করতে বলবে, সময়। আচ্ছা সময় বের করতে হবে। তো আমাদের কাজ কি? আমাদের এই সময় বের করার জন্য যে ফর্মুলা, টাইম বের করার ফর্মুলা হচ্ছে নদীর প্রস্থ। টাইম বের করার যে ফর্মুলা, নদীর প্রস্থকে ভাগ করে দিব নৌকার বেগ এবং যাত্রা শুরুর সময় অ্যাঙ্গেল দিয়ে। সো এটা হচ্ছে সময় বের করার ফর্মুলা। নদীর প্রস্থ থাকবে, নৌকার বেগ থাকবে, আর আলফা হচ্ছে যাত্রা শুরুর সময় কোণ, নট অন্য কোনো কোণ। যাত্রা শুরুর সময় কোণ, যাত্রা শুরুর সময় যে কোণে যাত্রা করেছে সেই কোণটা আলফা। তো আলফাটা অনেক সময় পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে না। যাত্রা শুরুর সময় কত কোণে যাত্রা করেছে সেটা অনেক সময় দেওয়া থাকবে না, তাই আলফা দেওয়া না থাকলে আলফা বের করতে হবে। তাহলে আলফা বের করতে হবে, আলফা বের করে তারপর, আলফা বের করে তারপর এই ফর্মুলা করতে হবে। তাহলে কি আগে এই ফর্মুলা? না না না, এই ফর্মুলার জন্য আলফা লাগবে, টাইম বের করার জন্য আলফা লাগবে। এখন আলফা যদি দেওয়া না থাকে আলফাটা আগে বের করে নাও, তারপর এই ফর্মুলা ইউজ করো। তাহলে আমি আবার বলছি, যখন তোমাকে বলবে নদী পারাপারের সময় বের করতে, তখন আমরা কি করব? আলফাটা বের করে নিব। হোয়াট ইজ আলফা? আলফা হচ্ছে যাত্রা শুরুর সময়, একদম শুরুতে, একদম ইনিশিয়াল অবস্থায় স্রোতের সাথে নৌকার কোণ, স্রোতের সাথে নৌকার যে কোণ সেটাই হচ্ছে আলফা। তাহলে আলফাটা বের করে নাও, আলফা বের করার পরে তারপর তুমি এই ফর্মুলা ইউজ করো, হয়ে যাবে। তো চলো একটা বোর্ড কোয়েশ্চেন দেখে আসি, বোর্ড কোয়েশ্চেনের মধ্য দিয়ে এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ওকে আচ্ছা খুব দ্রুত তুলে নাও, আমি একটা বোর্ড কোয়েশ্চেন দেখাচ্ছি। ওকে ওরে জোস কবিতা। ছাগলের লেজ সোজা, কুকুরের লেজ বাঁকা, সাইম ভাইয়ের ক্লাস ঝাঁকানাকা। হ্যাঁ কি বলছো? ছাগলের লেজ সোজা, কুকুরের লেজ বাঁকা, সাইম ভাইয়ের ক্লাস ঝাঁকানাকা।
ঠিক আছে, জাকানাকা। এবার আসো জাকানাকা ক্লাস টাইপ। আচ্ছা, এই একটা বোর্ড কোয়েশ্চেন দেখাও বলেছিলাম, বোর্ড কোয়েশ্চেনটা দেখাও। মজা করতে ইচ্ছে করছে অনেক, কিন্তু সময় কম, বুঝছো? ক্লাস শেষ করতে হবে, আর অনেক টাইপ আছে, মজাও করতে পারছি না, কি যে হবে। আর মজা করতে দিলে তো ঝাঁকানাকা ঝাঁকানাকা থাকতো না, অন্যরকম হয়ে যেত। কি ঝাঁকানাকা, তুমি এখনো কি দেখছো ঝাঁকানাকার? হ্যাঁ, এই যে ফিগার বানাইছি ঝাঁকানাকা হওয়ার জন্য, জিরো ফিগার, পুরো জিরো ফিগার। ক্যাটরিনা কাইফ আমাকে ফলো করে, এই যে, ও এটা বলা যাবে না, ভাইরাল হয়ে যাবে না। আচ্ছা দেখো, ওদেরকে আমি ফলো করি, তাদের মতো ফিগার বানিয়েছি, দেখো একেবারে পুরো ফিগার না, একেবারে সেই ফিগার বানিয়েছি ঝাঁকানাকা হওয়ার জন্য। আর তোমরা কি বলো এগুলো? হ্যাঁ, ছি, তোমরা কি ভাবছো? তোমরা অনেকে আমাকে বলো, ভাই আপনি খাওয়া দাওয়া করেন না। হ্যাঁ, আসলেই করি না। কেন করি না বুঝতে হবে তো, কিসের জন্য। হ্যাঁ, না বুঝলে কেমন হবে? হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা যারা চাইলে আমাকে অনুসরণ করতে পারো, তাদেরকে অনুসরণ করতে পারো, তাদের মতো ফিগার বানাতে পারো, জিরো ফিগার, একেবারে জিরো ফিগার বানাতে পারো। ওকে ওকে, আবার মাইনাস করে ফেলিও না। হ্যাঁ, মাইনাস করে ফেলিও না, জিরো ফিগার বানাতে গিয়ে অনেকে আবার মাইনাস করে ফেলে। মাইনাস করে ফেলা যাবে না, তখন কিন্তু এই যে জিরো ফিগার বানাচ্ছে কিসের জন্য? হিরোইন হওয়ার জন্য। তখন হিরোইন না হয়ে হিরো আলম হয়ে যাবে। হিরো আলম হওয়া যাবে না, হিরোইনেই থাকতে হবে। নেগেটিভে চলে গেলে হিরো আলম হয়ে যাবে, হিরো আলম হওয়া যাবে না, হিরোইনে থাকতে হবে, তাই না? ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম, ফিরে আসি আবার পড়াশোনায়। আচ্ছা, তাহলে একটা বোর্ড কোয়েশ্চেন দেখি। বোর্ড কোয়েশ্চেনটা হচ্ছে, একজন মাঝি এ থেকে বি বরাবর যাত্রা শুরু করেছে, আরেকজন এ থেকে ডি বরাবর যাত্রা শুরু করেছে। দুজনেই যাত্রা শুরু করেছে, একজন এ থেকে বিতে, একজন এ থেকে ডি বরাবর যাত্রা শুরু করেছে। তো এই যে এ থেকে ডি, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তো আমাকে তাহলে কি বললো? একজন মাঝি এ বি বরাবর যাত্রা শুরু করেছে, অপর মাঝি এ ডি বরাবর যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু বলেছি আমি, যাত্রা শেষ না, যাত্রা শুরু করেছে। এখন প্রশ্ন করেছে কে আগে নদী পারাপার করতে পারবে। তাহলে কে আগে নদী পার হতে পারবে? ওকে, তো কিভাবে করব? কে আগে নদী পার হতে, আগে পরে, এগুলো হচ্ছে টাইম বোধক শব্দ, এগুলো হচ্ছে টাইম রিলেটেড শব্দ। আগে পরে এই শব্দগুলো থাকলে টাইম বের করতে বলা হয়। আগে পরে বা কখন, এই শব্দগুলো হচ্ছে টাইম বের করার জন্য। কে আগে নদী পার হবে, টাইম বের করব। সো কিভাবে টাইম বের করব? দেখো, এ বি বরাবর মাঝির টাইম বের করব, এডি বরাবর মাঝির টাইম বের করব। সো টি এ বি বরাবর যে আছে তার টাইম হচ্ছে, আমাদের ফর্মুলা একটাই, ঠিক আছে? ফর্মুলা একটাই। ওকে, ফর্মুলা একটাই। আকাশেতে লক্ষ্য তারা, ফর্মুলা কিন্তু একটা রে। আকাশেতে লক্ষ্য তারা, ফর্মুলা কিন্তু একটা রে। মিলে নাই তো, লাস্টের লাইনটা মিলে নাই, কি করব? তাহলে আকাশেতে লক্ষ্য তারা হলো টাইম বের করার ফর্মুলা কিন্তু একটাই, এবং সেই ফর্মুলা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আচ্ছা, তো টি এ বি সমান ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ডি এর মান তোমাকে দেওয়া আছে, ডি এর মান হচ্ছে 2 কিলোমিটার, মানে 2000 মিটার। ডি এর মান 2000 মিটার, 2 কিলোমিটার। ভি এর মান তোমাকে দেওয়া আছে, ইউ এবং ভি দেওয়া থাকবে বলেছিলাম। উদ্দীপকে ইউ এবং ভি এবং ডি তিনটা জিনিস দেওয়া থাকবে, স্রোতের বেগ, নৌকার বেগ, নদীর প্রস্থ। ইউ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, ডি দেওয়া আছে 2 কিলোমিটার। এই ব্যাপারগুলো দেওয়া আছে। প্রশ্ন করেছে কে আগে নদী পার হবে, সময় বের করতে বলেছে। সো দেখো, ডি এর জায়গায় 2000 বসাবো, যেহেতু এটা কিলোমিটার আছে। ভি এর জায়গায় 5 বসাবো। সাইন আলফা, আলফা হচ্ছে যাত্রা শুরুর সময় কোণ। তাহলে একজন এ থেকে বি বরাবর যাত্রা করেছে, এ থেকে বি বরাবর যাত্রা করলে কোণ হবে 90। এই যে দেখো, স্রোত তো সবসময় এক্স এক্সিস বরাবর যায়, স্রোত সবসময় এক্স এক্সিস বরাবর যায়। সো এক্স এক্সিস বরাবর কে যাচ্ছে? স্রোত ইউ যাচ্ছে। আর মাঝি কোন দিকে যাচ্ছে? মাঝি এ থেকে বি বরাবর যাচ্ছে। তাহলে মাঝির সাথে স্রোতের কোণ কত? মাঝির সাথে, এই যে দেখো, মাঝির সাথে স্রোতের কোণ কত? 90। সো সাইন 90। আবার ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে, তাহলে আমরা এখানে সাইন 90 পেলাম, সাইন 90 এর মান 1। সো এখানে তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে 400 সেকেন্ড, 400 সেকেন্ড লাগবে। তাহলে এ থেকে বি বরাবর যেই মাঝি যাচ্ছে সেই মাঝির জন্য 400 সেকেন্ড লাগবে। এবার আসো ভাইয়া, টি এ বি, টি এ ডি, এ থেকে ডি বরাবর যিনি যাচ্ছেন
তার কত সময় লাগবে সেটা বের করব। সময় বের করার ফর্মুলা একটাই, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, আচ্ছা ডি কত 2000, ভি কত 5, তারপর সাইন আলফা। এখন দেখো আলফা হচ্ছে যাত্রা শুরুর সময়, যাত্রা শুরুর সময়, যাত্রা শুরুর সময় যখন যাত্রা শুরু করবে তখন স্রোতের সাথে নৌকার কোণ, স্রোতের সাথে নৌকার কোণ। যাত্রা শুরুর সময় এ থেকে ডি পথে স্রোতের সাথে নৌকার কোণ হচ্ছে লাল কালি। ও নো, এই যে লাল কালি, এই লাল কালিটা হচ্ছে স্রোতের সাথে নৌকার কোণ। এবং এটা কত দেখো, এটা 90, এটা 30, এটা 30, এটা 90, তাহলে 120। তাহলে আমরা এখানে সাইন 120 বসাবো, তারপর যেটা আসে সেটা অ্যান্সার হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের টাইপ 5 শেষ। এবার আমরা পরের টাইপে যাব। তার আগে দেখি বলো তোমাদের কি অবস্থা। কি ও অনেক টাইম হয়ে গেছে না? আরে টাইম হলো তো আমাদেরকে এগিয়ে যেতে হবে, করতে হবে, ঠিক আছে? শেষ তো করে দিতে পারবো না। আচ্ছা, আমাদের ভেক্টরের উপর কিন্তু আজকে একটাই ক্লাস, দুইটা ক্লাস নেওয়ার সুযোগ নেই। সো আজকেই শেষ করে দিব। টাইম একটু লাগলে লাগো, তোমরা ক্লাসটা করো, আর বেশি নাই। আর কয়টা টাইপ বাকি আছে? আর 3টা টাইপ, মাত্র 3টা টাইপ করলেই হয়ে যাচ্ছে। আমরা 5টা টাইপ শেষ করেছি। এবার আসো ভাইয়া, আর 3টা টাইপ করালেই ক্লাস শেষ। ওকে, টাইপ 6 আসো সবাই। টাইপ 6 তোমাদের এক্সামের জন্য জব্বর ক্লাস, এটা একেবারে জব্বর ক্লাস। বললাম তো এক্সামের জন্য সেরা একটা ক্লাস হবে, জব্বর ক্লাস, ঝাঁকানাকা, একেবারে পুরা ঝাঁকানাকা। এরপর আসো টাইপ 6। টাইপ 6 হচ্ছে বৃষ্টি ছাতা, বৃষ্টি ছাতা। ওকে, তাহলে দেখো বৃষ্টি ছাতার অঙ্ক। তাহলে আমাদের কি কি দেওয়া থাকবে উদ্দীপকে? উদ্দীপকে দেওয়া থাকবে, ভালো করে খেয়াল করো, উদ্দীপকে দেওয়া থাকবে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ দেওয়া থাকবে। তারপর ব্যক্তি বা গাড়ির বেগ দেওয়া থাকবে, ব্যক্তি বা গাড়ির বেগ দেওয়া থাকবে। তারপর হচ্ছে আর কিছু দেওয়া থাকবে না, দুটা জিনিস দেওয়া থাকবে। একটা বৃষ্টি কত বেগে পড়ছে, আর একটা কোন একটা ব্যক্তি বা গাড়ি বা ঘোড়া কত বেগে যাচ্ছে। লাল্লা, বৃষ্টির মধ্যে তুমি আসছো কিনা, কত বেগে যাচ্ছ, কত বেগে যাচ্ছ, এটা দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে উদ্দীপকের মধ্যে কি দেওয়া থাকবে? উদ্দীপকের মধ্যে দেওয়া থাকবে তুমি আসছো কিনা, কত বেগে যাচ্ছ সেটা। তারপর প্রশ্ন কি করেছে দেখো, প্রশ্ন করেছে কোন দিকে ছাতা ধরতে হবে, কোন দিকে ছাতা ধরতে হবে। তো ভাই একটা কথা মনে রাখবে, কোন দিকে, ফিজিক্সে দিক বলতে কোনকে বোঝায়, কোন দিকে বলতে কত কোণে, কত কোণে বলে দিলেই কোন দিকে সেটা পাওয়া যাবে। তাহলে কোন দিকে ছাতা ধরতে হবে এটা যে কথা, কত কোণে ছাতা ধরতে হবে, কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, একই কথা। আচ্ছা, এরপর সলিউশনটা কিভাবে করব? সলিউশন, এরপর হচ্ছে সলিউশন, সলিউশন। সো সলিউশনটা দেখো ভালো করে। সলিউশনটা হচ্ছে, সলিউশনের ক্ষেত্রে অনেকগুলো কথা লিখবো, সলিউশনটা একটু ভালো করে খেয়াল করো। সলিউশনের ক্ষেত্রে কিছু কথা লিখবো, সবাই ভালো করে খেয়াল করো। সলিউশনটা দেখো, তাহলে বৃষ্টি ছাতার অঙ্ক কিভাবে করবো, একদম একটা সলিউশন দিব, সব অঙ্ক মিলে যাবে। আচ্ছা, সো কি কি দেওয়া থাকবে উদ্দীপকে? বৃষ্টির বেগ দেওয়া থাকবে, ব্যক্তি বা গাড়ির বেগ দেওয়া থাকবে। তাহলে তুমি তোমার উদ্দীপক পড়ো, উদ্দীপকের মধ্যে তুমি দেখো বৃষ্টির বেগটা দেওয়া আছে এবং তোমাকে একটা ব্যক্তি বা গাড়ির বেগ দেওয়া আছে। তারপর বলেছে কোন দিকে ছাতা ধরতে হবে। আমরা কিভাবে অঙ্কটা করব? একদম প্রথম যে স্টেপটা হবে, আমাদের প্রথম স্টেপটা হবে গতিশীল, যদি ব্যক্তি বা গাড়ি গতিশীল হয়, গতিশীল না হলে কিন্তু করব না। ব্যক্তি বা গাড়ি ওইটা যদি গতিশীল হয়, আগে আমাকে দেখতে হবে গতিশীল কিনা। যেমন বুয়েটে একবার প্রশ্ন করেছে, গতিশীল ছিল না। সো গতিশীল না হলে কিন্তু হবে না, আমাকে আগে দেখতে হবে গতিশীল কিনা। আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব, তোমরা সবাই একটু লাস্ট পর্যন্ত থেকো, লাস্ট পর্যন্ত ক্লাসে একটু থাকার ট্রাই করো। ব্যক্তি বা গাড়ি গতিশীল হলে, তাহলে ব্যক্তি বা গাড়ি গতিশীল কিনা সেটা দেখতে হবে। ব্যক্তি বা গাড়ি গতিশীল হলে তার বেগ উল্টিয়ে দাও, তাহলে তার বেগটাকে উল্টিয়ে দাও। এরপর বৃষ্টির সাথে লব্ধি নাও, বৃষ্টির সাথে লব্ধি নাও। ওকে, এটাই আপেক্ষিক বেগ, এই দিকেই ছাতা ধরতে হবে, ছাতা ধরতে
হবে এই। সেটা হচ্ছে সলিউশনের পদ্ধতি। আগে আমাকে দেখতে হবে যেই ব্যক্তিটা যাচ্ছে বা যেই গাড়িটা যাচ্ছে সেটা গতিশীল কিনা। যদি গতিশীল হয় তার বেগটাকে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে দেওয়ার পর বৃষ্টির সাথে ওইটা লব্ধি নিতে হবে, এটাই আপেক্ষিক বেগ, এই দিকে ছাতা ধরতে হবে। আচ্ছা, সো দেখো আমরা অঙ্কটা করার ট্রাই করি, চলো দেখি আমরা কিভাবে করতে পারি। সবাই একটু ভালো করে খেয়াল করো। ভাইয়া পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া আছে বৃষ্টি পড়ছে উপর থেকে নিচে এবং বৃষ্টির বেগ বি রেইন দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। একজন ব্যক্তি পায়ে হেঁটে এই দিকে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে এবং তার বেগ, আমরা এটাকে বি পার্সন বললাম, বিপি মানে হচ্ছে পার্সন বা ব্যক্তির বেগ। ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমাকে প্রশ্ন করেছে এই ব্যক্তিকে কোন দিকে ছাতা ধরতে হবে। তাহলে বৃষ্টি পড়ছে 6 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বরাবর, বৃষ্টি অলওয়েজ উলম্ব বরাবর পড়ে, মাঝে মধ্যে উলম্ব নাও পড়তে পারে, আর ব্যক্তি যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমার সলিউশনের পদ্ধতি কি দেখো, আমাকে বলেছে কোন দিকে ছাতা ধরতে হবে, কোন দিকে ছাতা ধরতে হবে, কোন দিকে ছাতা ধরতে হবে। সলিউশনের পদ্ধতি কি দেখো, ব্যক্তি বা গাড়ি গতিশীল হলে বেগটাকে উল্টিয়ে দাও, বৃষ্টির সাথে উল্টিয়ে দেওয়া বেগের লব্ধি নাও, এটাই আপেক্ষিক বেগ, এই দিকে ছাতা ধরতে হবে। তাহলে 1 নাম্বার, ব্যক্তি বা গাড়ি গতিশীল কিনা, অর্থাৎ সেটা কি স্থির নাকি তার একটা বেগ আছে। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে, গতিশীল, তাও তার একটা বেগ আছে, 6 মিটার পার সেকেন্ড একটা বেগ আছে। তাহলে ব্যক্তি গতিশীল, গতিশীল হলে তাকে উল্টিয়ে দিতে হবে। তাহলে আমরা এখন এই বেগটাকে উল্টিয়ে দিলাম, দেখো লাল কালি দিয়ে দেখো উল্টিয়ে দিব। এইভাবে পরীক্ষার খাতায়, এক্সামের খাতায় চিত্রটা উল্টাভাবে দিব। এই যে এই বেগের উল্টা দিকে একটা বেগ দিব এবং সেটাকে বিপি প্রাইম বলবো, বিপি প্রাইম বলবো, সেটাও 6, সেটার মানও সেম রাখবো। সো কি করলাম, যখনই তোমাকে বৃষ্টি ছাতার অঙ্ক দিবে, বৃষ্টির ছাতার অঙ্ক দিবে, কোন দিকে ছাতা ধরতে হবে, তোমার প্রথম কাজ হবে ব্যক্তি বা গাড়ির বেগটাকে উল্টিয়ে দেওয়া, অর্থাৎ ব্যক্তি বা গাড়ির বেগ যেদিকে তার উল্টা দিকে একটা বেগ ড্র করা, এটা হবে বিপি প্রাইম, এটা প্রাইম হবে এবং এটার মান এটার সমান হবে। তাহলে তোমার কাজ কি, উল্টা দিকে একটা বেগ ড্র করা, উল্টা দিকে একটা বেগ ড্র করা, এটা আবার বৃষ্টির উল্টা দিকে না, ব্যক্তি বা গাড়ির উল্টা দিকে একটা বেগ ড্র করা, সেটাকে প্রাইম বলা এবং তার মানটাকে সেম রাখা। আমরা সেই কাজটা করেছি, ব্যক্তির উল্টা দিকে একটা বেগ ড্র করেছি, প্রাইম বলেছি, মান সেম রেখেছি। এবার বলেছে এরপর বৃষ্টির সাথে লব্ধি নাও, বৃষ্টির সাথে ওই উল্টা দিকে লব্ধি নিব। তাহলে বৃষ্টির সাথে উল্টা দিকে লব্ধি নিলাম, দেখো সবাই লব্ধি নিয়েছি, এই যে লব্ধি, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। বৃষ্টির সাথে উল্টা দিকে লব্ধি নাও, এই লব্ধিটাই হবে আপেক্ষিক বেগ। তাহলে এই লব্ধিটাই কি হবে, এই লব্ধিটাই হবে আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে আমরা উল্টিয়ে দিলাম, তার সাথে রেইনের লব্ধি নিলাম, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো এরপর এটাই হচ্ছে এই দিকে ছাতা ধরতে হবে, তাহলে আমাকে এখন আপেক্ষিক বেগের দিকে ছাতা ধরতে হবে। তা আমরা যদি এটাকে একটু উপরে বর্ধিত করি, এই যে দেখো ছাতা এইভাবে করে আমরা ধরবো, এই যে তাহলে এইভাবে করে ছাতা ধরতে হবে, এটা হচ্ছে ছাতা, বৃষ্টি পড়ছে ছাতা। তাহলে ছাতা কত কোণে ধরতে হবে, আমরা চাইলে বলতে পারি উলম্বের সাথে, এটা হচ্ছে উলম্ব, উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরতে হবে, এই কোণে ছাতা ধরতে হবে। তো এই কোণ যেটা থিটা, এটাও কিন্তু থিটা, এই দুটা কোণই থিটা, থিটা কোণে ছাতা ধরতে হবে। এখন এই থিটা কোণটা কীভাবে বের করবো, আমরা এই জায়গাটাকে আলাদা করে ফেলি, আলাদা করে ফেললে তোমরা লক্ষ্য করবে এই দিকে হচ্ছে বৃষ্টি পড়ছে ভি রেইন, আর এই দিকে হচ্ছে বিপি প্রাইম। সো এটা হচ্ছে লব্ধি কোণ, এই কোণে ছাতা ধরতে হবে, এই কোণটাই হচ্ছে উপরের ওই কোণটা, ঠিক আছে, এই কোণে ছাতা ধরতে হবে থিটা। সেটা কীভাবে বের করব, সামান্তরিক সূত্র দিয়ে বের করব, ট্যান থিটা দিয়ে বের করব। তো আমরা বলতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো এখানে আমরা যদি এই বরাবর একটা ড্র করি, এই যে দেখো বিপিকে আমরা যদি নিচে নিয়ে আসি, বিপি প্রাইম উপরে আছে, জাস্ট মুভ করে নিচে নিয়ে আসলাম, ভেক্টরকে মুভ করানো যায়। তাহলে লম্ব বরাবর আছে বিপি প্রাইম, আর নিচে আছে ভূমিতে আছে বি আর, তাহলে 6 4, তাহলে আমার থিটা সমান হবে ট্যান ইনভার্স 6/4, যেই মানটা আসবে এত কোণে ছাতা ধরতে হবে। তাহলে কোন দিকে ছাতা ধরতে হবে, এত কোণে ছাতা ধরতে হবে। কীভাবে বের করব, প্রথমত ব্যক্তি বা গাড়িটাকে উল্টিয়ে দিব, তারপর কোণ বের করব, হয়ে যাবে। এটা হচ্ছে লব্ধি বেগের অঙ্ক বা আপেক্ষিক বেগের অঙ্ক। আচ্ছা, অনেক সময় হয়ে গিয়েছে, আমরা আর না যাই সামনের দিকে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, আমাদের আরও অন্যান্য ক্লাস আছে। তো আমরা চেষ্টা করেছি
6টা টাইপ দেখানোর আমরা একটু করে রিভিউ দিই। আমরা তোমাদেরকে সামান্তরিক সূত্রটা এখানে কভার হয়ে গিয়েছে। তারপর তোমাদেরকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দিক, কোসাইন, নৌকা নদীর অঙ্ক, বৃষ্টি ছাতার অঙ্কগুলো দেখিয়েছি, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকি আছে ক্ষেত্রফল। সো ক্ষেত্রফলের অঙ্কগুলা তোমরা একটু দেখে নিবে, ক্রস গুণন করে ক্ষেত্রফল বের করতে হয়। আরেকটা বাকি আছে এক সমতলীয় হওয়ার ব্যাপারটা। এক সমতলীয় হওয়ার ব্যাপারটা আসলে খুবই সহজ, এক সমতলীয় হওয়ার ব্যাপারটা কঠিন না। এক সমতলীয় হওয়ার ক্ষেত্রে তোমাকে 3টা ভেক্টর বা 3টা বিন্দু দিয়ে দিবে। 3টা ভেক্টর বা 3টা বিন্দু দিয়ে বলবে এই 3টা বিন্দু বা বিন্দু তো না, ভেক্টর আর কি, এই 3টা ভেক্টর এক সমতলে থাকবে কিনা। তোমরা বললাম একটু করে দেখিয়ে দিই, জাস্ট একটু করে দেখাচ্ছি। এক সমতলীয় থাকার শর্তটা একদম সহজ ব্যাপার, সেজন্য দেখিয়ে দিচ্ছি। টাইপ 7 মনে করো, টাইপ 7 হচ্ছে এক সমতলে থাকবে কিনা, একদম সহজ ব্যাপার। এক সমতলে থাকবে কিনা এরকম প্রশ্ন তোমাকে অনেকবার বোর্ড কোয়েশনে এসেছে, অনেকবার প্রশ্ন করেছে 3টা ভেক্টর এক সমতলে থাকবে কিনা। সো তোমার উদ্দীপকে যদি তুমি দেখো, উদ্দীপকে তোমাকে 3টি ভেক্টর দেওয়া থাকবে, 3টি ভেক্টর দেওয়া থাকবে। তারপরে তোমাকে কোয়েশনে করবে কি এক সমতলে থাকবে কিনা। সো তো তোমার কোয়েশন হচ্ছে এক সমতলে থাকবে কিনা। আচ্ছা, তো তুমি কিভাবে সলিউশনটা করবে? তুমি সলিউশনটা করবে একদম সহজ, একটা দাগ দাও, একটা ম্যাট্রিক্স করো, 3টা ভেক্টর দেওয়া আছে না, তাদেরকে বসাও, 3টা ভেক্টরকে বসাও। বসানোর পর তাদের মান বের করো। যদি এটা 0 আসে, যদি 0 আসে তাহলে এক সমতলে থাকবে, 0 আসলে এক সমতলে থাকবে, আর যদি 0 না আসে এক সমতলে থাকবে না। মনে করো তোমাকে 3টা ভেক্টর দেওয়া আছে, মনে করো ও এ ভেক্টর, ও বি ভেক্টর, ও সি ভেক্টর। 3টা ভেক্টর তোমাকে দেওয়া আছে, i প্লাস জে প্লাস কে, 3i মাইনাস 5k, 2j প্লাস 2k। 3টা ভেক্টর দেওয়া আছে, তুমি এই বিন্দুগুলোকে এখানে বসাও, যেমন 1 1 1, তারপরে 3 0, তারপরে মাইনাস 5 0 2 2। সো 3টা ভেক্টর দেওয়া থাকবে, তাদেরকে বিন্দু আকারে এখানে বসাবে। বসানোর পর যদি 0 আসে, দেখবে এটা কত আসে, এই নির্ণায়কের মান যদি 0 আসে তাহলে এই 3টা ভেক্টর এক সমতলে থাকবে। 0 আসলে এক সমতলে থাকবে, 0 না আসলে এক সমতলে থাকবে না। সে ধরনের প্রশ্ন আসতে পারে। আর আরেকটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল আছে। আমার মনে হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় কলেজ যদি প্রশ্ন কঠিন করতে চায় তাহলে অবশ্যই ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন হবে। কলেজ যদি তোমাদের কঠিন করতে চায়, ভেক্টর ক্যালকুলাসের বিকল্প নেই। আবার বলছি, তোমরা যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে, কলেজ যদি কঠিন করতে চায় ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন করবে, কারণ ভেক্টর ক্যালকুলাস স্টুডেন্টরা ভয় পায়। ভয়ের কিছু নেই, একদম সহজ টপিক ভেক্টর ক্যালকুলাস, একদম সহজ। তোমার জাস্ট 3টা ফর্মুলা, গ্রেডিয়েন্টের জন্য একটা ফর্মুলা, ডাইভারজেন্সের জন্য একটা ফর্মুলা, কার্লের জন্য একটা ফর্মুলা। একদম সহজ ব্যাপার ভেক্টর ক্যালকুলাসটা, তো ভয় পাওয়ার কিছু নেই। আমাদের ফিল্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে ভেক্টর ক্যালকুলাসের উপর অলরেডি ভিডিও আছে, তোমরা কেউ চাইলে ভেক্টর ক্যালকুলাসের উপর ভিডিও দেখে নিতে পারো। আচ্ছা, সো ভেক্টর ক্যালকুলাস থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় যদি কলেজ কঠিন করতে চায়। আর যদি কঠিন না করে, যা যা পড়িয়েছি এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ। সো আমাদের আগামী ফিজিক্স ক্লাসে তোমাদেরকে নিউটনের মেকানিক্স কভার করব 2 ক্লাসে, এভাবে করে চলতে থাকবে একটা একটা করে। আমাদের বায়োলজি ক্লাস আছে, ম্যাথ ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে, কলেজে যখন যাবে কলেজের ফ্রেন্ডদেরকে, কিংবা তোমরা বিভিন্ন স্যারদের প্রাইভেটে গেলে স্যারদের প্রাইভেটে, যার সাথে যেখানে দেখা হয় বলবে পড়াশোনার কি অবস্থা, চাইলে ফিল্ড সায়েন্সের ফ্রি ক্লাসগুলো করতে পারিস। ফিল্ড সায়েন্সের ফ্রি ক্লাসগুলো অনেক কোয়ালিটিফুল হয় এবং পরীক্ষার জন্য অনেক বেশি ভালো করা যাবে। ফিল্ড সায়েন্সের দাওয়াত দিবে সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।